গুলি এবং ছুরির মুখোমুখি আমি হয়েছি, সেখান থেকে রক্তাক্ত হয়ে আমি বেঁচে গেছি। যেমন ব্রাজিলের কিছু কিছু জায়গা আছে, সেখানে কিন্তু সন্ধ্যার পরে বের হলে প্রবলেম হয়। জামাইকাতে সন্ধ্যার পরে বের হলে কিডন্যাপিং, অ্যাটাক হতে পারে। এক একটা দেশ ভ্রমণ করা, একটা বাউন্ডারিকে অতিক্রম করা, একটা সীমান্তকে অতিক্রম করা, অর্থাৎ আমি যেন একটা দেওয়ালকে আমি ভেঙেছি। সেই দেওয়ালটা হচ্ছে আমার নারীর বাধাকে অতিক্রম করার দেওয়াল। 46 কান্ট্রি ট্রাভেল করেছি। তবে আমার কাছে যেটা মনে হয় যে পুরো পৃথিবী ভ্রমণ করতে আমার কিন্তু আমার ভেতরে শঙ্কা কাজ করে না। যেটুকু কিছুটা শঙ্কা, শুধু আমি নয়, আমার পরিবারও শঙ্কিত থাকে যদি আমি বাংলাদেশে কোনো একটা শহর থেকে আরেকটা শহরে আমি যাই। তাসিরাতে আমি যখনই গিয়েছি, সেখানে পা দিয়েছি, সেখানে যাওয়ার সাথে সাথে আমি দেখলাম যে পুরো ফ্যারিটেলের মতো পুরো শহরটা, এবং ওখানে কালারফুল বিল্ডিংগুলো স্প্যানিশ আমলের। তারপরে একদম ভর দুপুর মানুষ, আমার কাছে মনে হয়েছে সবাই আমাকে নিষেধ করেছে আমি যেন ভেনেজুয়েলা না যাই। আমি ল্যান্ডলক যত কান্ট্রি আছে পৃথিবীতে সব আমি বাই রোডে ঘুরেছি। ল্যান্ডলক সব কান্ট্রি, যেই দেশগুলো সমুদ্রে, সেখানে আমি চেষ্টা করি সেখানে বোটে করে যাওয়ার জন্য। 184 দেশ, মুখের কথা নয় নিশ্চয়ই। এই 184 দেশে বাংলাদেশের পতাকা তো বটেই, পদচিহ্ন পর্যন্ত পৌঁছে দিয়েছেন যিনি, আজ চর্চায় তিনি আমাদের অতিথি নাজমুন নাহার। আমরা আলাপ করব তার সঙ্গে, তার ভ্রমণ অভিজ্ঞতা সবকিছু। নাজমুন নাহার, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আপনি এই যে 184 কান্ট্রিজ, এতগুলো জায়গা, আপনি এই শুরু যখন করলেন 2000 সালে আপনার শুরু, সেই সময়টাতে কি আপনি ভেবেছিলেন যে এই পর্যায় পর্যন্ত 184 পর্যন্ত আপনার মার্ক চলে যাবে? আমার স্বপ্ন ছিল পুরো পৃথিবী ভ্রমণ করব ছোটবেলা থেকে, কিন্তু আমি এত দূর আসতে পারবো কিনা জানি না। কিন্তু আমার চেষ্টা এবং অধ্যবসায় এখান পর্যন্ত আমাকে নিয়ে এসেছে। কারণ মানুষ যখন স্বপ্ন দেখে তখন কিন্তু সে জানে না যে সে কত দূর পৌঁছাতে পারবে, কিন্তু চেষ্টার মাধ্যমে কিন্তু পৌঁছানো যায়। তো ছোটবেলায় আমি ফিল করতাম যে ভ্রমণের জন্যই কিন্তু আমার জন্ম হয়েছে। কারণ এটা আমার রক্তের মধ্যে, আমার চিন্তার মধ্যে, আমার ধ্যানের মধ্যে। পড়াশোনার বাইরে যেটুকু সময় থাকতো সেটুকু সময় আমি ম্যাপ নিয়ে, ম্যাপের সাথে অ্যাকচুয়ালি যেটাকে বলে ম্যাপের কোন দেশের সাথে কোন দেশ লাগানো, কোন শহরের সাথে কোন দেশ শহর লাগানো, ম্যাপ নিয়ে মানে চর্চা করা। মানচিত্রের সাথে একটা এক সম্পর্ক, মানচিত্রের সাথে আমার মানচিত্রের সাথে আমার বন্ধুত্ব ছিল সর্বক্ষণ ছোটবেলা থেকে। তো এই স্বপ্নকে গড়তে গড়তে স্বপ্ন এক সময় বাস্তবে ধরা দেয়। সেটার জন্য আমি চিন্তা করলাম যে এই যে বিশাল পৃথিবী, এই পৃথিবী আমি কিভাবে ভ্রমণ করব। তখন আমার একটা উপায় ছিল যে আমাকে ভালো মতো পড়াশোনা করতে হবে। এটা আমার ভেতরে একটা চিন্তা ছিল। ইভেন শুধু ভেতরে চিন্তা নয়, আমি প্রার্থনাতেও বলতাম। আমি যখন নামাজ পড়তাম তখন আমি আল্লাহকে বলতাম, আল্লাহ আমি যেন পৃথিবী ভ্রমণ করতে পারি। সেটা তখন ছোটবেলায় কেউ জানতো না। যেমন শবে বরাতের নামাজ যখন আমি পড়তাম তখন আমি আল্লাহকে বলতাম যে আমি পৃথিবী ভ্রমণ করতে চাই। এটাই আমার চাওয়া ছিল ছোটবেলা থেকে। এবং কেন আমি এটা চেয়েছি আমি জানি না। মানে সুনির্দিষ্টভাবে কোনো কিছু কি আপনাকে, ধরেন কোনো একটা ঘটনা, আমরা তো কোনো না কোনো কিছুতে ট্রিগার্ড হই, কোনো কোনো কিছুতে ইন্সপায়ার্ড হই। আপনার একদম শৈশব, হ্যাঁ, আপনি লক্ষ্মীপুরের মেয়ে, তারপর আপনি হচ্ছে এখন আহ, বিভিন্ন বিশ্ব মিডিয়াতে হচ্ছে আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, আপনি অ্যাওয়ার্ডও পেয়েছেন প্রচুর বিভিন্ন সময়ে। তো এই যে যাত্রাটা, আপনি ছোটবেলা থেকে বললেন প্রার্থনাতেও আপনি এই কথাটাই বলতেন আসলে। তো এই প্রার্থনাটা আপনার কেন তৈরি হলো? হ্যাঁ, মানুষ তো অনেক কিছু হতে চায়, মানে কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আপনার হঠাৎ মানে এই ভূপর্যটক হওয়ার কারণটা, এই ইচ্ছাটার কোথা থেকে শুরু হলো? এটার ৩টা কারণ। সেটা হচ্ছে আমার দাদা, উনি দাদা, বাবা এবং বই। অর্থাৎ দাদা আমার ১৯২৬ থেকে ৩১ সাল পর্যন্ত আরব ভূখণ্ডের অনেক জায়গায় উনি ট্রাভেল করেছেন। ওনার যে ট্রাভেলের গল্পগুলো, এগুলো আমার বাবা আমাকে সবসময় বলতেন। এবং উনি ঘোড়ায় চড়ে, জাহাজে করে, পায়ে হেঁটে ৬ মাস ১ বছর ধরে আরব ভূখণ্ডের বিভিন্ন জায়গায় উনি ট্রাভেল করেছেন। সেগুলো আমাকে খুব ইন্সপায়ার করতো, সেই স্টোরিগুলো। এবং আমার বাবা বেশিরভাগ সময় আমাকে গল্প করতেন পৃথিবী নিয়ে। যেমন উনি স্পেনীয় সভ্যতা, তারপরে মিশরীয় সভ্যতা, মিশরের ফেরাউনের কথা, হজরত মুসা আলাইহিস সালামের কথা, ইসলামিক বিশ্বের যেই গল্পগুলো, সেই দেশগুলো নিয়ে সেই গল্পগুলো আমাকে করতেন। তো সেই ছোট্ট মনে আমার ভেতরে একটা ছবি আঁকতাম আমি মনে মনে। আমি যদি সেই নীল নদের ওখানে যেতে পারতাম, বাবা নীল নদের কথা বলেছে। আমি যদি সেই স্পেনীয় সভ্যতার সেই হিস্ট্রিগুলো আমি দেখতে পারতাম। এই যে আমার ভেতরে যে ছবি আঁকা, স্বপ্ন আঁকা, সেই স্বপ্ন আঁকা বাবার মুখের সেই গল্প শুনে শুনে কিন্তু আমি এঁকেছি। তারপর আমি আস্তে আস্তে আমি বই ঘাঁটতে থাকলাম যে কোথায় ভ্রমণ বিষয়ক লেখা আছে। সেগুলো আমাকে খুব ইন্সপায়ার করতো। সৈয়দ মুজতবা আলীর সেই লেখা। মুস্তফা আলী যেহেতু এলোই, মুস্তফার যে প্রসঙ্গ,
মুস্তফা আলীর যেই যাত্রা, সে যাত্রা থেকে তো আপনার যাত্রাটা অনেকখানি ডিফারেন্ট। সেই সময়ের যেই আহ, প্রেক্ষাপট, সেই সময়ের যে ট্রান্সপোর্টেশন বলি, ট্রান্সপোর্টেশনের জায়গা থেকেও তো একদমই আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গেলেও অনেকটা আমি বলব যে আমার যাত্রাটা কিন্তু একটু পৌরাণিক টাইপের। কেন আমি বলছি যে আমি কিন্তু বেশিরভাগই সড়কপথে আমি ভ্রমণ করেছি সেক্ষেত্রে, কারণ আমি মানুষের জীবনযাত্রা দেখতে চেয়েছি একদম আদিবাসী জীবন থেকে বিভিন্ন নগর শহর বন্দর থেকে শুরু করে শহর পর্যন্ত। আমি এমনও রাস্তায় গিয়েছি যেখানে কোনো রাস্তা নেই, যেটা পথবিহীন পথ, লোহিত সাগরের পাশ দিয়ে, যেটা জিবুতি থেকে সোমালিল্যান্ড পর্যন্ত এক রাতের অভিযাত্রা ছিল, সেটা ল্যান্ড ক্রুজারে করে, এবং সেখানে জঙ্গলের ভিতর দিয়ে পাথর পাহাড় এগুলো পার হয়ে কিন্তু এই গাড়িটা গেছে। আবার এমনও পথ দেখেছি যে যেখানে আমি ছোট ছোট যে কূপ, যেটা লাইবেরিয়া থেকে আইভরি কোস্টে যাওয়ার পথে ছোট ছোট কূপের মধ্যে আমি নামতে হয়েছে হাঁটু পর্যন্ত পানিতে, যেখানে কোনো রাস্তা নেই, বাঁশঝাড় ম্যানগ্রোভ জঙ্গল এগুলোর ভেতর দিয়ে। আমার যে বাইক ড্রাইভার ছিল উনি আমাকে নামিয়ে দিয়েছে এবং উনি ওনার বাইকটাকে কোনোভাবে কাদামাটির ভেতর দিয়ে উনি পার করেছে, আর আমি সে পানির মধ্যে হাঁটু পানি নেমে আমার পিছনে ব্যাকপ্যাকটা পানি ছুঁয়ে গেছে এবং সেটা আমি মাথায় নিয়েছি। এটা করে আমি কিন্তু এভাবে 13টা কূপ আমাকে পার হতে হয়েছে। ইভেন ইউএনের লোকরাও তারা বলেছে যে তারাও এভাবে যায় না কখনো। ওই যেহেতু আমি সড়ক পথে একটা জোন করেছি যে পশ্চিম আফ্রিকার 15 দেশ টানা ট্রাভেল করব, আবার পূর্ব আফ্রিকার 15 দেশ, এভাবে প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট কিছু দেশের উদ্দেশ্যে আমি রওনা দিই। আমার ম্যাপিংটা এভাবে আমার করা। তো সেক্ষেত্রে কিন্তু আমি এটা এই জন্য বলবো যে একটু পৌরাণিক স্টাইলের। আপনার আপনার লাস্ট স্টপেজটা ছিল হচ্ছে লাস্ট, যেটা যেটা হচ্ছে আসলে একটা বিগ অ্যাচিভমেন্ট হিসেবে, যেটার কারণে হচ্ছে যে প্রথম একদম শুরু করলাম আমরা যেই 184 দেশের কথা বলে। তো 184তম দেশ হিসেবে আপনি বাহামা, হ্যাঁ, বাহামারও গেলেন। বাহামাজ আসার পর, বাহামাজ নামটা দেখার পর আমার ব্যক্তিগতভাবে যদি আমি বলি যে আমার যে স্মৃতিচারণটা হলো আর কি, যে বাহামাস, তাহিতি, হ্যাঁ, আশপাশের এই যে, হ্যাঁ, হাই, এই যে জোনটা, আমরা ছোটবেলায় আমরা হচ্ছে সেবা প্রকাশনীর কিশোর ক্লাসিক পড়ে বড় হওয়া, আমাদের শৈশব কেটেছে সেই কিশোর ক্লাসিকে। মনে হচ্ছে কিশোর ক্লাসিকের দুনিয়া যেন আমাকে একটু ধাক্কা দিয়ে গেল। তাহিতির একদম সুনির্দিষ্টভাবে বললে আরেকটি নাম মাথায় এলো, সেটা হচ্ছে রুটি ফল গাছ। আপনি যদি পড়ে থাকেন, সেবা আপনি পড়েছেন কিনা আমি ঠিক জানি না। তো সেখানে প্রায়ই এসেছে যে এই বিরাট সমুদ্র পথের মধ্য দিয়ে যাত্রা। একটা বই ছিল খুবই ইন্টারেস্টিং, আমরা বাউন্টিতে বিদ্রোহ, হ্যাঁ, এটার আবার সেকেন্ড পার্টও, একটা দুটো পার্সপেক্টিভে বই হয়েছিল। একটা হচ্ছে ওল্ড ম্যান অ্যাগেনস্ট দ্য সি একটা ছিল, আর একটা ছিল বাউন্টিতে বিদ্রোহ। সেইখানে হচ্ছে একটা নাবিকদের পার্সপেক্টিভে আর একটা হচ্ছে ক্যাপ্টেনের পার্সপেক্টিভে করা। তো ওখানে আমরা হচ্ছে দেখলাম যে ওইটার টার্গেটটা ছিল, ওইটা হিস্ট্রির একটা এভিডেন্স, এটা নিয়ে পরে সিনেমাও হয়েছে, ব্র্যান্ডো অভিনয় করেছেন। তো মার্লন ব্র্যান্ডোর সিনেমা সবচেয়ে বেশি আলোচিত, কিন্তু আমরা পড়েছি সেবায়, সেবার প্রকাশনের সেই অনুবাদের মধ্য দিয়ে আমরা পড়লাম। তো রুটি ফল গাছ আপনি দেখেছেন সেখানে বাহামার বা ওই ওই জোনটাতে গিয়ে? আমি অ্যাকচুয়ালি ওই জোনটাতে অনেক ধরনের গাছ আছে, রুটি ফল গাছ আমি স্পেশালি আমি বলতে পারবো না, কিন্তু ওই জোনের মধ্যে যে গাছগুলো সেগুলো কিন্তু টোটালি একটা ডিফারেন্ট, এবং ওখানে এত গো গ্রিন ওই গাছগুলো সমুদ্রের মধ্যে, পুরা সামুদ্রিক যে দেশটা, সেই দেশটাই কিন্তু পুরাটাই মনে হয় যে একটা মাছের চোখের মতো। মাছের সমুদ্রের মধ্যে পুরো মাছের চোখ। যে রাস্তাগুলো দিয়ে আমি বাহামাতে আমি ট্রাভেল করেছি, সেই রাস্তাগুলো এক হাতও না, জাস্ট মানে আপনার কয়েক ইঞ্চির মধ্যে আপনার পানি আপনি ছুঁতে পারবেন সমুদ্র, এবং ব্লু ওয়াটার, সেখানে পাথর বিছানো, সে ব্লু ওয়াটার। সন্ধ্যা হলে যে আকাশের যে রঙটা হয়, একদম আকাশের রঙটা এত সুন্দর, একটা রক্তিম একটা কালার হয়, সেই কালারটার সাথে যখন সমুদ্রের রং মিশে যায়, সেই আভাটা এসে পুরো রাস্তার মধ্যে এসে পড়ে, এবং আভাটা খুবই ডিফারেন্ট, একদম খুবই রোম্যান্টিক, এবং খুব মনে হয় যেন আমি পৃথিবীর কোনো একটা ডিফারেন্ট প্ল্যানেটে আমি হারিয়ে গেছি। সে বাহামার সেই সৌন্দর্যটা আমি দেখেছি, এবং গাছপালা সব কিছুই অসাধারণ। এক একটা গাছ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মধ্যে, স্পেশালি আমি সুরিনামে যখন গিয়েছি, যেখানে কিছু জায়গা আছে একদম অ্যামাজনের ভেতর দিয়ে সাইড দিয়ে গেছে, দুই পাশে কী সুন্দর অপূর্ব গাছ, গাছের গুঁড়িগুলো অনেক ছড়ানো, তারপর প্রচুর সবুজ। আবার আফ্রিকাতে কিছু গাছ আমি দেখেছি যে গাছগুলো বিশাল বড়, মানে পুরো এক একটা বিল্ডিংয়ের চেয়েও বড়, ছড়ানো ছড়ানো। আবার কিছু গাছ আমি দেখেছি যেটা মরুভূমির মধ্যে, সেটার মধ্যে কোনো পাতা নেই, পাতাহীন সেই গাছ। পাতাহীন সেই গাছ। অসংখ্য ধরনের জীববৈচিত্র্য এবং গাছপালা পৃথিবীতে।
আফ্রিকার সেই যে বিরাট বৃক্ষ, বিপুলা বৃক্ষ, হ্যাঁ? সেই সেই গাছ দেখে, হ্যাঁ? হয় না মানুষের যে আপনি একটা এই বিস্ময়কর একটা জায়গা। বিস্ময় তো আমরা হচ্ছে সুনির্দিষ্ট করে দিয়েছি স্থাপনা দিয়ে যে সপ্তাশ্চর্য কি কি, হ্যাঁ? এক ধরনের স্থাপনা কেন্দ্রিক আমাদের এক ধরনের বিস্ময় আমরা প্রচার করি বা বলি। কিন্তু এই যে ধরেন আপনি বাহামাতে গেছেন, সেখানকার প্রকৃতি আপনি নিজেই বলার সময় আপনার এক্সপ্রেশন যেটা আসছিল যে আপনি বিমোহিত হয়ে গেছেন, সেখানকার জনপদের সাথে তো আপনার এক ধরনের ইন্টারেকশন হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি সেখানে সকল মানুষ, বেশিরভাগ মানুষই ওখানে অ্যাকচুয়ালি সামুদ্রিক জীবনযাপনে অভ্যস্ত, মাছ ধরা, তারপরে ওরা টুরিস্টিক খুবই, প্রচুর ট্যুরিস্ট আসে ওখানে। ওখানে ছেলেরা মেয়েরা সবাই, নারী পুরুষ সবাই বিজনেস করে, যাদের ছোটো ছোটো স্টোর থাকে, যেটা আহ, ওদের যে লোকাল যে শিল্প যেগুলো সেগুলো তারা বিক্রি করে, যে হেরিটেজমূলক যে সুভিনিয়র স্টোর, বেশিরভাগই সুভিনিয়র স্টোর ওরা মানে ওদের সেল করে, নিজেদের নিজেদের বানানো জিনিস, বাঁশ বেত দিয়ে বিভিন্ন ধরনের ব্যাগ বানায়। তারপর ওদের নিজস্ব ক্লথ আসছে, আমরা যেটাকে সেগুলো, লোকশিল্প হ্যাঁ, বলছি। লোকশিল্প আর কি, ওগুলো তারা সেল করে। এবং প্রচুর তাদের অ্যাকচুয়ালি বাহামা ইজ ভেরি লাইক ডেভেলপ কান্ট্রি, এবং ওখানে পৃথিবীর অনেক ধনী লোকজন বসবাস করছে, যাদের অনেক পয়সা আছে, বিভিন্ন দেশ থেকে এসে তারা ওখানে বসবাস করছে, কারণ ওরা শান্তিতে থাকতে পারছে ওখানে। সামুদ্রিক আবহাওয়া, অনেক জায়গায় ঠান্ডা, যে সমস্ত দেশে ইউরোপের সে সমস্ত ভ্যাকেশনের লোকজন ওখানে অনেকেই চলে আসে। ওখানে চলে জি। আসে। আপনার এই লাস্ট ট্যুরে আপনার তো ভেনেজুয়েলায় গিয়েছেন। ভেনেজুয়েলায় একটা বড় ঘটনা ঘটে গেছে আপনার চলে আসার পর। তো আপনি যে সময়টাতে আপনি আপনার ফেসবুক স্ট্যাটাসে যেটা উল্লেখ করেছেন যে সেখানে প্রচুর চেকপোস্ট আপনার পার হতে হয়েছে, এক ধরনের প্রতিবন্ধকতাও বলা যায়। তো আসলে কি দেখলেন আপনি যখন ভেনেজুয়েলায় গেলেন? ভেনেজুয়েলাকে আপনি কেমন দেখলেন, কি দেখেছেন সেখানে? ভেনিজুয়েলা আমার দেখা পৃথিবীর খুবই সুন্দর একটি দেশ। কয়েকটা দেশের মধ্যে সেটা একটা অপূর্ব দেশ। মানে একটা দেশের মধ্যে এত সুন্দর কিন্তু অনেক সময় থাকে না। হয়তো কোনো একটা নির্দিষ্ট জায়গা সুন্দর থাকে, কিন্তু ভেনিজুয়েলা এমন একটা দেশ যেখানে গিয়েছে প্রত্যেকটাই সুন্দর, প্রত্যেক শহরেই সুন্দর, প্রত্যেক শহরেই ডিফারেন্ট অ্যান্ড কতগুলো শহরে ইউনিক। ঘুরেছেন? আমি 17টা শহরে গিয়েছি ভেনিজুয়েলার, এবং 17টা শহরের মধ্যে কিছু শহর আছে যেটা হয়তো দেখা যাচ্ছে যে সেখানে খনি আছে, আবার একটা শহর আছে যেটা উত্তর কলম্বিয়ার মধ্যে, উত্তর কলম্বিয়ার কাছাকাছি সীমান্ত বর্ডারে সান আন্তোনিও দেল তাসিরা যেটা পড়েছে, সেখানে তারই আশেপাশে কিছু টাউন রয়েছে, সেগুলো খুবই, প্রত্যেকটা টাউন খুবই সুন্দর। সেখান থেকে আবার মাউন্টেন পার হয়ে আরও কিছু মাউন্টেন পার হয়ে যেতে হয় সান ক্রিস্টোবলে যখন গিয়েছে, সান ক্রিস্টোবল পুরোটাই হচ্ছে মানে ওখানে মানুষ প্রচুর মানে খেলাধুলা প্রিয়, এবং ওখানে মেসিও আসে খেলার জন্য, ওদের স্টেডিয়াম আছে বড়। আর সান আন্তোনিও যেটা, সেটা বর্ডার সিটি, সেখানে প্রচুর ট্রেড হয়, এবং ওখানকার মানুষের কলম্বিয়ান বংশোদ্ভূত এবং ভেনিজুয়েলান বংশোদ্ভূত মানুষের যে মিলন সেখানেই হয়। তো সান আন্তোনিও দেল তাসিরাতে আমি যখনই গিয়েছি, সেখানে পা দিয়েছি, সেখানে যাওয়ার সাথে সাথে আমি দেখলাম যে পুরো ফ্যারি টেলের মতো পুরো শহরটা, এবং ওখানে কালারফুল বিল্ডিংগুলো স্প্যানিশ আমলের। তারপরে একদম ভর দুপুর মানুষ, আমার কাছে মনে হয়েছে সবাই আমাকে নিষেধ করেছে আমি যেন ভেনিজুয়েলা না যাই। ইভেন ভেনিজুয়েলান যারা লোকাল পিপল, যাদের সাথে আমার দেখা হয়েছে কলম্বিয়াতে, তারা আমাকে নিষেধ করেছে যে তুমি ওখানে যেও না, খুব ভয়ঙ্কর, কারণ আমাদের দেশ কিন্তু ভালো নেই, এবং পুলিশ চেকপোস্ট আছে প্রচুর, এবং ইমিগ্রেশন বর্ডারে আমাকে প্রায় 4 ঘন্টা ধরে আটক যেটা রাখা হয়েছে, জেরার মুখোমুখি আমাকে হয়েছে। সেখানে আমাকে সব ইনভেস্টিগেট করার পর তারা যখন সব কিছু জেনেছে, তখন আমাকে পেপারস হাতে দিয়ে তারা বলছে যে ক্যান আই টেক এ সেলফি উইথ ইউ। সেটা সেটা তখন মনে হয়েছে যে তারা যখন বুঝে তখন তারা খুব ভালোবাসা দেখায়, কিন্তু তারা একটা ভয়ে ছিল যে আমেরিকান কোনো ট্যুরিস্টকে তারা আসতে দেয় না। আমেরিকান কিছু ট্যুরিস্ট গিয়েছে, তাদেরকে কেউ যেতে পারবে না, এবং আমেরিকার সাথে লিয়াজু আছে এমন কোনো মানুষকেও তারা সেখানে যেতে দেয় না। এটা তারা মানে গভর্নমেন্টের যে রুলস আছে তারা। কিন্তু যখন আমি মানুষের সাথে মিট করেছি, মানুষ খুবই ভালো। বর্ডারের মানুষের সাথে দেখা হয়েছে, এক পাইলট ফ্যামিলি, তারা আমাকে হেল্প করেছে, এবং তাদের বাড়িতেও আমি সান ক্রিস্টোবালে। মানুষের মধ্যে আপনি তো মানুষের সঙ্গে মিশেছেন, আপনি 17টি শহরে গেছেন, মানুষের মধ্যে কি ওই সময়টাতে ভেনেজুয়েলার যেই প্রশাসন বলেন বা ব্যবস্থা বলেন সেটা নিয়ে ক্ষোভ দেখেছেন? মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ, কারণ যেখানে আমি গিয়েছি, যাদের সাথে আমার আর্মি অফিসারের সাথে দেখা হয়েছে, উনিও খুব তার তিক্ততা ব্যক্ত করলেন, কারণ ওনাকে বিনা কারণে অ্যারেস্ট করেছে। তারপর যে পাইলটের সাথে দেখা হয়েছে, পাইলটের চাকরি চলে গেছে, এবং ওখানে কেন তারা বলছে যে তাদের সরকারি
মতের বিরুদ্ধে গেলে তাদের চাকরি হারাতে হয় বা তাদেরকে অ্যারেস্ট করে তারা, মানে নিরপরাধ প্রচুর মানুষ। শুধু তাই নয়, ওখানে অনেক যারা শিক্ষিত সমাজ রয়েছে, যারা প্রচুর পড়াশোনা করে, এবং তারা কিন্তু অ্যাকচুয়ালি ভেনেজুয়েলা নেই। তা আমি তাদেরকে প্রশ্ন করলাম যে ভেনেজুয়েলাতে আসলে মানুষ কোথায়? এত এত সুন্দর দেশ, এত সুন্দর সুন্দর বিল্ডিং, মানে কলোনিয়াল আমলের সেই স্থাপনা আছে কিন্তু স্থাপনা মানুষ আছে, এত প্যালেসের মতো বাড়িগুলো, এগুলোতে মানুষ নেই কেন? তো আমি পাইলটের যে বাড়িতে ছিলাম সেটাতে 17টা রুম, এবং সেখানে কোনো মানুষজন নেই। তারা খুব রিচ, বলে যে তারা একসময় ওই শহরে, সান ক্রিস্টোবাল শহরের মধ্যে কয়েকজন ধনীর মধ্যে, মানে একজন ধনী একটি ছিলেন পরিবার। তাদের ফ্যামিলি, খুব আগে, অনেক বহু বছর আগ থেকে। বলছে যে এখন আমাদের অবস্থা ডাউন হয়ে যাচ্ছে, কারণ আমাদের বিজনেস এখন ডাউন হচ্ছে, বিকজ কমিউনিজমের যেই ওখানে সিস্টেমটা, ওটা খুবই হার্ড। সেই এই হার্ডশিপের সাথে তারা ব্যবসা করে কুলি উঠতে পারছে না, কারণ বাইরের ইনভেস্টমেন্ট আসছে না তাদের দেশে, ট্যুরিস্ট আসতে পারছে না। অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যাচ্ছে তারা। অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তারা তাদের দেশকে খুবই ভালোবাসে। বেশিরভাগ ইয়াং জেনারেশন তারা দেশের বাইরে চলে যাচ্ছে, স্পেন, ইউরোপের বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থানের উদ্দেশ্যে। এবং ওখানে এমনও জায়গা দেখেছি যেখানে তেল তারা কিনে, যে গাড়ির যে তেল আছে, ডিজেল আছে, এটা বিভিন্ন বাড়ির মধ্যে তারা সংরক্ষণ করে রাখে। তো ড্রাইভার যখন তার তেল শেষ হয়ে যায়, কোনো একটা বাড়ির সামনে গিয়ে থামার পর বলে যে, নক দেয় দরজার মধ্যে যে আমি একটু তেল নিতে পারি, প্লিজ আমাকে একটু তেল দাও, এভাবে স্প্যানিশে বলে। তখন তারা বাড়ি থেকে দিয়ে যায়, সে কিছু পয়সা দেয় তাদেরকে। মানে মানে আমরা ইউজুয়ালি যেটা দেখি যে পেট্রোল পাম্প বা গ্যাস স্টেশন যেটা, সেটার বাইরে হচ্ছে বাড়ি বাড়ি হচ্ছে। বাড়ি বাড়ি এটা বিক্রি করে। এছাড়া ওখানে ওখানকার মানুষের যে বসবাস, ওরা হচ্ছে ট্র্যাডিশনাল, ওদের চিজ আছে, তারপরে ওরা হচ্ছে একটা একটা খাবার ওদের খুবই, তারা একটা রুটি খায়, যেটার নাম হচ্ছে আরেপ্পা, এবং হ্যাঁ আরেপ্পা, এবং এটাই হচ্ছে ওদের ট্র্যাডিশনাল খুবই ভালো খাবার। এবং ওখানকার স্যুপ আমার মনে হয়েছে পৃথিবীর সেরা। এবং ওরা হচ্ছে ওটা ভুট্টা এবং প্লান্টেইন, ওটা দিয়ে তৈরি করে। অর্থাৎ ওদের যেই কালচারটা, এটা অ্যাকচুয়ালি সাউথ আমেরিকা অ্যান্ড ক্যারাবিয়ান বোথ কালচারের মিশ্রণে তাদের হয়েছে, কারণ সমুদ্রের পাশে যেহেতু দেশটা, আবার নিচের দিকে পিছনের সাইডে দক্ষিণ আমেরিকার পুরো একটা অংশ পড়েছে। তো সেই মিক্সড কালচারের কারণে তাদের খাবারগুলো সেগুলো মিক্সড কলম্বিয়ান টাইপ, আবার ভেনেজুয়েলান। ওদের বিফ খুবই ভালো এবং ফ্রেশ। ওদের খাবারের জন্য ওরা খুবই ফেমাস। এবং ওখানকার মানুষ, আমি কিছু কিছু এলাকায় আমি গিয়েছি, যেটা পেরিবেকা একটা ছোট্ট টাউন আছে, যে টাউনটা পুরোটাই কালারফুল একটা টাউন, পুরো পাহাড়ের মধ্যে, পাহাড়ের ভিতর, চারিদিকে পাহাড়, সবুজ পাহাড়, এবং মধ্যখানে ওই ছোট্ট টাউনটা। ওখানে সানডে হলে শুধু লোকাল পিপল যারা ওদের দেশে তারা আসে। সেটা খুবই অসাধারণ, খুবই সুন্দর ছিল। সেখানে প্রায় 100 ইয়ার্স এক লেডি, সে আইসক্রিম বিক্রি করে, এবং 100 বছর তার ওই বিল্ডিংয়ের মধ্যে। সে ওই বিল্ডিংয়ের মধ্যে ট্যুরিস্টরা আসে, বিভিন্ন সুভিনিয়র বিক্রি করে এবং আইসক্রিম বিক্রি করে। আমি শুধু ওনাকেই দেখেছি ওই দোকানটা খোলা। তারা শুধু দুঃখ করছে যে আমাদের এত সম্পদ, আমাদের দেশে এত সুন্দর তাদের দেশ। আমার কাছেও কষ্ট লেগেছে যে এত সুন্দর একটা দেশ, তারা যদি ট্যুরিজম চালু করে বা স্টার্ট করে, মানুষকে আসতে দেয়, তাহলে কিন্তু তাদের দেশের ইকোনমি কিন্তু অনেক বড় হয়ে যাবে। ভেনেজুয়েলা যে মানে এত রিসোর্সফুল, এই রেস্ট্রিকশনের কারণে আসলে ট্যুরিজমটাও রেস্ট্রিক্টেড হয়ে গেল, পাশাপাশি হচ্ছে ইকোনমি, কারণ ওদের দেশ এতই সুন্দর, যে এত সুন্দর একটা দেশ যে পৃথিবীতে আছে, যেটা আসলে মানুষ এখনো কিন্তু অনেকে জানে না, বলতে পারছে না, যে প্রতিটা টাউন এটা। তারা অনেক জায়গার মধ্যে আমি পড়েছি যে, আমি জানি না প্রোপাগান্ডা কিনা, তাদের ওখানে কিডন্যাপিং হয়, কিন্তু মানুষ আমাকে হেল্প করেছে। যেখানে আমি গিয়েছি, অনলি পুলিশ ছাড়া সাধারণ মানুষ যারা, তারা খুবই আন্তরিক, তারা কথা বলতে চায়। তারা আমাকে, আমি অনেকের বাসায় ছিলাম, তারা আমাকে হেল্প করেছে। এক ডক্টর মহিলা, করোনামে একটা শহরে, আমি ওই ডক্টর মহিলার বাসায় ছিলাম, এবং উনি প্রায় 5 দিন তাদের সাথে ছিলাম। তারা আমাকে খুবই আন্তরিকতা দেখিয়েছে এবং বলেছে যে তুমি আমাদের সন্তানের মতো, হ্যাঁ, তুমি এই শহরে ঘুরবা, আমাদের দেশে এত দূর থেকে এসেছো, তুমি থাকো, কোনো অসুবিধা নেই আমাদের সাথে। আপনি ভেনেজুয়েলায় থাকলেন কতদিন? ভেনেজুয়েলায় আমি 31 দিন ছিলাম। 31 দিন, জি, লম্বা সময়। লম্বা সময় ছিলাম। লম্বা সময়। এরপরে এখন যে আপনি তো ঘুরে এলেন দেশটাতে, এখন সেখানকার যে কন্ডিশন, সেটা নিয়ে আপনার কি মনে হয় যে এতে ভেনেজুয়েলা কি আলটিমেটলি ইকোনমিক্যালি বেড়ে উঠবে, নাকি এইটা আলটিমেটলি ভেনেজুয়েলার কাঠামোটাকে? আমার কাছে মনে হচ্ছে যে ভেনেজুয়েলা এমন একটি দেশ, এত রিসোর্সফুল, কারণ ওখানে কিন্তু অনেক প্রাকৃতিক খুবই ভ্যালুয়েবল সম্পদ আছে ওখানে। তেল খনি থেকে শুরু করে অনেক ধরনের ওদের গোল্ড, তারপরে হচ্ছে ডায়মন্ড থেকে শুরু করে অনেক কিছু তাদের আছে। তো এটা হয়তো বহির্বিশ্বের একটা মানে অ্যাট্রাকশন আছে এটার প্রতি। তো সেটার জন্য কেউ কেউ হয়তো চাচ্ছে যে তারা মানে হয়তো এখানে কোনো কিছু পলিটিক্যাল, জিওগ্রাফিক্যাল কোনো একটা তাদের ট্রেড হচ্ছে না, সেটার কারণে হয়তো তারা চাচ্ছে। কিন্তু ভেনেজুয়েলার এই গভর্নমেন্ট যে মাদুরো ছিলেন, ওনাকে কিন্তু
ওখানকার যে লোকাল যত মানুষের সাথে দেখা হয়েছে সবাই কিন্তু তার প্রতি কিন্তু সন্তুষ্ট ছিলেন না। এবং আম, এখন তারা যারা বলছে, আমার যারা ফ্রেন্ড আছে ওখানে ভেনেজুয়েলান, তারা তাদের ইচ্ছে যে তাদের যেন বহিঃশত্রুর আগ্রাসন যেন না আসে। অর্থাৎ তারা তারা মাদুরোকে পছন্দ না মাদারও পছন্দ করলেও করে না, তাদের কিন্তু বাইরের কেউ হ্যাঁ এসে তাদের শাসন করবে। গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তারা একটা ভালো গভর্নমেন্ট আশা করছে এবং তারা বাইরের বহিঃশত্রুর কোনো আগ্রাসন তারা চায় না। এটা তারা চায় তাদের, যে তাদের দেশটা এত রিসোর্সফুল, এখানে সব কিছু ভালো মতো প্রতিষ্ঠিত হোক, মানুষ আসুক, ট্রেড হোক, ইকোনমিক্যাল কন্ডিশন তাদের ভালো হোক। কারণ একসময় তো তারা অনেক ধনী ছিল, একসময় মাঝে এই সময়গুলোতে তাদের অবস্থা ইকোনমিক্যালি, এবং ওখানে এমনও আমি দেখেছি বাজারের ব্যাগের মধ্যে টাকা ভরে নিয়ে যায় বাজার করার জন্য, কারণ তাদের মানে কিন্তু ডলারে, inflation প্রচণ্ড হ্যাঁ high। ডলারের এগেনিস্টে তাদের টাকার মান কিন্তু খুবই কমে গেছে। এবং এমনও দেখেছি যে ওখানে কিছু কিছু জায়গা আছে, যেমন বর্ডার এরিয়া যেগুলো, সান ক্রিস্টোবাল, সান আন্তোনিও দেল তাসিরা, অন্যান্য যে পেরিবেকা, যে অন্যান্য যে টাউনগুলো আছে, রুবিকো, এই সমস্ত জায়গাগুলোর মধ্যে তারা সবাই কিন্তু ডলার চেঞ্জ হয়, মানে ডলারে আমি সব কেনাকাটা করতে পারবো। একমাত্র কারাকাস ছাড়া অন্যান্য বেশ কিছু অঞ্চলের মধ্যে ডলার দিয়ে কেনাকাটা সরাসরি করা ডলার যায়। দিয়ে হ্যাঁ কেনাকাটা ডলার করা চেঞ্জ, যাবে। ডলার বাজারজাত হচ্ছে আর কি, ডলারের এক ধরনের ডোমিনেশন সেখানে আছে। ডমিনেশন এখানে আছে। সেটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত না হলেও রাষ্ট্রের পিপলের মধ্যে। মানুষ কি করবে, মানুষ তো আসলে এত পয়সা রাখতে পারছে না। আপনি তো এই যে একটা খুবই কমন, আপনি নিজেও বলেছেন যে আপনি বাই রোড ট্রাভেল করতে চেয়েছেন। হ্যাঁ, তো বাই রোড ট্রাভেল করতে আপনার শুরুটা তো হচ্ছে ইন্ডিয়া দিয়ে, আপনি প্রথম শুরুটা করলেন ভারতে, প্রথম আপনার এটা, সেটা আমাদের প্রতিবেশী দেশ, সেখানে খুব সহজেই হচ্ছে বাই রোড যাওয়া যায়। বাকি কতগুলো দেশ আসলে আপনি একদমই বাই রোড আপনি করলেন? আমি ল্যান্ডলক যত কান্ট্রি আছে পৃথিবীতে সব আমি বাই রোডে করেছি। ল্যান্ডলক সব কান্ট্রি, যেই দেশগুলো সমুদ্রে, সেখানে আমি চেষ্টা করি সেখানে বোটে করে যাওয়ার জন্য। আর যেই দেশে অ্যাকচুয়ালি বোট নাই বা হয়তো কোনো রিস্কি, মরে যাওয়ার ভয় থাকে, সেই জায়গাটাতে আমি তখন ফ্লাই করি। তো এই যে এটার ক্ষেত্রে একজন নারী হিসেবে, হ্যাঁ, আমাদের তো যেহেতু বাংলাদেশে বসে আমরা কথা বলছি, এবং আপনি জানেন যে বাংলাদেশে আসলে ক্রমাগত নারীর পেরিফেরিটাকে ছোট করে আনা হচ্ছে, বা আমরা কখনো এই বাউন্ডারিটা, আমরা বলি অনেকে একটা সোসাইটির একটা পোর্শন বলে, কিন্তু আমরা দেখি যে কার্যত আসলে সেটা হয় না, বরং বাজেটাই ঘটতে থাকে প্রচণ্ডভাবে। আপনি এই যে ট্রাভেল করতে গেছেন, কোথায় সবচেয়ে বেশি আপনি নারী হিসেবে বাধার মুখে পড়েছেন, এবং কোথায় সবচেয়ে কম আপনি একদম ফ্রি ফিল করেছেন, কোন জায়গাটাতে? অ্যাকচুয়ালি নারী পুরুষ সেই প্রশ্নের আগে আমার কাছে একটা বিষয় আমি খুবই স্পষ্ট, মানে আমি দেখতে পেয়েছি আমার চোখের সামনে, আমার রিয়েল এক্সপিরিয়েন্সে। আমি যখন পিছনে ব্যাকপ্যাক নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছি পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে, তখন আমার কাছে সকল দরজা ওপেন হয়ে গেছে, এবং সেখানে নারী হোক পুরুষ হোক সবাই কিন্তু আমাকে হেল্প করেছে। যেখানে আমার একটা প্রবলেম এসেছে সেখানে মানুষ আমাকে এসে বলেছে ক্যান আই হেল্প ইউ। সেখানে অনেক পুরুষ মানুষের পাশেও বসে আমি 56 ঘন্টা জার্নি করেছি, তানজানিয়া থেকে জাম্বিয়া পর্যন্ত, তারপরে মোজাম্বিক, লেসোথো থেকে মোজাম্বিক পর্যন্ত, পৃথিবীর পথে পথে আফ্রিকার বিভিন্ন জায়গায়, যেহেতু আমি সড়ক পথে বিভিন্ন জায়গায় আমি ট্রাভেল করেছি, সেহেতু ইভেন যে হস্টেলগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায়, সেখানে নারীদের হোস্টেল থাকে, আবার পুরুষদের, যেখানে ট্রাভেলার্সরা থাকে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে উইমেন হোস্টেল বুক হয়ে গেছে, তখন ছেলে মেয়ে যেই কমন রুমগুলো আছে সেখানেও কিন্তু অনেক থেকেছি, কিন্তু কেউ কিন্তু কারোর দিকে তাকায় না, সবাই বন্ধুসুলভ, সবাই ভ্রমণ করতে এসেছে, 2-1 দিনের জন্য এখানে একটা শহরে থাকে, সবাই একসাথে কোনো টাউনের মধ্যে খেতে যায়, আবার মাউন্টেন ক্লাইম্বিং করার জন্য যায়। এই যে একটা ফ্রেন্ডশিপ, বা হয়তো হাসি মুখে জিজ্ঞেস করে তুমি কোথা থেকে এসেছো, এই যে একটা বন্ধুত্ব এবং এই যে একটা ভালোবাসা, তখন আমি ফিল করেছি যে নারী পুরুষের ভেদাভেদ যেটা আছে সব কিছু ভুলে অ্যাকচুয়ালি আমরা সবাই মানুষ, ওই জিনিসটাই কিন্তু আমার সামনে চলে এসেছে সকল বাধাকে অতিক্রম করে। বাধাটা অ্যাকচুয়ালি ঘরেও হতে পারে, ঘর থেকে বাইরেও হতে পারে, একজন নারীরও হতে পারে, একজন পুরুষের হতে পারে। তবে কিছু স্পেসিফিক ম্যাটার যেটা হচ্ছে আমি সবসময় খেয়াল রেখেছি, যে কোনো দেশে হয়তো আমি যখন যাই তখন সেখানে সন্ধ্যার পরে বের হওয়া যায় না। যেমন ব্রাজিলের কিছু কিছু জায়গা আছে, সেখানে কিন্তু সন্ধ্যার পরে বের হলে প্রবলেম হয়। জামাইকাতে সন্ধ্যার পরে বের হলে কিডন্যাপিং অ্যাটাক হতে পারে, গুয়াতেমালায় হতে পারে, এবং গুয়াতেমালায় আমি কিডন্যাপের আমাকে গুলি এবং পিস্তলের গুলি এবং ছুরির মুখোমুখি আমি হয়েছি, সেখান থেকে রক্তাক্ত হয়ে আমি বেঁচে গেছি, মৃত্যুর মুখে অনেকবার পতিত হয়েছি আমি। সেটা মানুষের দ্বারা একবার কি দুইবার, কিন্তু বেশিরভাগ সময় প্রকৃতিগত কারণে, যখন আমি মাউন্ট ক্লাইম্বিং করেছি। সো এই যে সমস্যাগুলো, যে আমরা নারী হিসাবে বাধা,
সে বাধা কিন্তু আমাদের আসলে মনের মধ্যে। বাধাকে অতিক্রম করে আমরা তখনই যেতে পারবো যখন আমাদের মনের মধ্যে কোনো বাধা নেই। আমি স্বাধীন, আমি মুক্ত, আমি বিহঙ্গের মতো আমি সামনে চলে যাব। যত বাধা আসবে সব বাধাকে আমি অতিক্রম করতে পারবো। এবং এই মানসিকতা যখন থাকবে তখন কিন্তু আর কোনো বাধাই কিন্তু থাকবে না। অর্থাৎ এক একটা দেশ ভ্রমণ করা, একটা বাউন্ডারিকে অতিক্রম করা, একটা সীমান্তকে অতিক্রম করা, অর্থাৎ আমি যেন একটা দেওয়ালকে আমি ভেঙেছি। সেই দেওয়ালটা হচ্ছে আমার নারীর বাধাকে অতিক্রম করার দেওয়াল। যেটা আমাদের এই সোসাইটিতে যে হ্যাঁ, দেয়ালটা তুলে রাখা আছে, মানসিকতাকে মানসিক যে হ্যাঁ ভাঙার দেওয়াল। স্বপ্ন কিন্তু সকল মানুষ যখন স্বপ্ন দেখে তখন কিন্তু সকল বাধাকে অতিক্রম করে সে যদি চেষ্টা করে সেটাই কিন্তু সে সফল হতে পারে। অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি তো আমরা আমাদের চিন্তার মধ্যে সব কিছু কক্ষিগত করি। আমরা আমাদের এমন অনেক কিছু নিয়ে, ছোট ছোট জিনিস নিয়ে আমরা চিন্তা করি যেগুলো আসলে এই মিশন, যে পৃথিবী আমি ট্রাভেল করব বা আমি বড় কিছু আবিষ্কার করব, চাঁদে যাব। আমি যখন চাঁদে যাব তখন কি ধর্মীয় কোনো বাধা থাকে যে এই ধর্মের মানুষ চাঁদে যেতে পারবে না, পা রাখতে পারবে না? যখন একটা মানুষ অনেক বড় কিছু জয় করবে, হ্যাঁ, সেখানে কি কোনো বাধা থাকে? সেখানে কিন্তু নারী পুরুষের ওই যে ভেদাভেদটা, কোনো কিছু যখন, যেমন কোনো একটা মেডিসিন আবিষ্কার করবে, সে কি নারী করলো, পুরুষ করলো, নাকি কোন ধর্মের মানুষ করলো, সেটা তো না, কিন্তু সেটার ফল তো সবাই ভোগ করছে। বা একটা কাজ করলে সেটা তো সেটার মাধ্যমে তো শত শত মানুষ, লক্ষ কোটি মানুষ ইন্সপায়ার হচ্ছে। তো বিষয়টা ঠিক সেরকম। আমরা যদি খুব মুক্তভাবে চিন্তা করি তাহলে কিন্তু কোনো বাধা নয়। কিন্তু নারীর বাধাগুলোকে আমরা নারীদেরকে অনেক সময় কুক্ষিগত করে রাখি। নারীদেরকে যেমন ধরুন হচ্ছে এই যে আমাদের একটা তো পরিবর্তিত সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যে একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারের পতন ঘটেছে, তারপর একটা অন্তর্বর্তী সরকার এবং সামনে নির্বাচন আছে। তো এই পিরিয়ডটাতে আমরা দেখেছি যে এমন কি সর্বজন গ্রাহ্য বলি বা হচ্ছে নারী আন্দোলনের অগ্রদূত বলি বা সর্বজন শ্রদ্ধেয় বলি, সব বিচারেই যিনি, সেই বেগম রোকেয়াকে পর্যন্ত, তিনি মৃত, তিনি মারা গেছেন, হ্যাঁ, সেই মানুষটিকে নিয়ে, সেই নামটিকে নিয়ে পর্যন্ত হচ্ছে প্রচণ্ড রকমের তার নামের সাথে নাম কেটে দেওয়া, অশ্লীল শব্দ বলা, তাকে গালিগালাজ করা, সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা এটা প্রতিনিয়ত দেখেছি, দেয়ালে দেখেছি। তো এই যে আক্রান্ত হওয়া, মানে এইটা এরপরে আমরা বিভিন্ন সময়, যেমন আমাদের এখানে যেই নারীর বিরুদ্ধে যত অপরাধগুলো আছে সেটার হার দিন 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 বেড়েই চলেছে আসলে। তো সেক্ষেত্রে দেশের ভেতরে এইটা অন্তত একটা জায়গা আছে যে দেশের ভেতরে ইভেন কক্সেস বাজারে আমরা দেখেছি যে একজন নারীকে হচ্ছে হেনস্থা করা হচ্ছে মৌখিকভাবে, শারীরিকভাবে। সেটার ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হচ্ছে এবং সেইখানে আবার কমেন্ট হচ্ছে এই আচরণের পক্ষে, এই ধরনের একটা বিষয়। ফলে এটা যে বার্তাটা দিচ্ছে, আসলে নারী অন্তত বাংলাদেশের এই বিভিন্ন জায়গায় একা ভ্রমণ করা তার জন্য প্রচণ্ড ঝুঁকিপূর্ণ, রাইট। এই যে জায়গাটা, সেই জায়গা থেকে যেই বিষয়টা, আপনার এক্সপিরিয়েন্স কি বলে? মানে আপনি দেশের ভেতরে তো আপনি ভ্রমণ করেছেন। আমি 46 কান্ট্রি ট্রাভেল করেছি। তবে আমার কাছে যেটা মনে হয় যে পুরো পৃথিবী ভ্রমণ করতে আমার ভেতরে শঙ্কা কাজ করে না। যেটুকু কিছুটা শঙ্কা, শুধু আমি নয়, আমার পরিবারও শঙ্কিত থাকে যদি আমি বাংলাদেশে কোনো একটা শহর থেকে আরেকটা শহরে আমি যাই, কারণ তার টেনশন করে। এখানে তো অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশটা তো অনেক সুন্দর একটা দেশ, এবং বাংলাদেশে যখন ঢাকার বাইরে আমরা যাই, প্রকৃতি কিন্তু অনেক সুন্দর, বিশাল বড় সমুদ্র সৈকত, এবং রাঙামাটির ওইদিকে কিন্তু খুবই সুন্দর, শুভলঙ্গের ওই জায়গাগুলো খুবই তো এখানে ভ্রমণটা হচ্ছে এমন একটা জিনিস, ভ্রমণ যখন মানুষ করে তখন কিন্তু মানুষের কিন্তু আর মেডিসিন খেতে হয় না। মানুষ কিন্তু একটা নেচার যখন দেখে তখন তার ভিতরে এক ধরনের একটা আনন্দ কাজ করে, এবং সেই আনন্দের মাধ্যমে কিন্তু সে সুস্থ থাকে। তাহলে সুস্থ যদি সে থাকে, একটা সুস্থ মানুষই কিন্তু একটা সুস্থ বাচ্চা তৈরি করতে পারবে এবং সুস্থ জাতি গঠন করতে পারবে, এবং সে কাজে ভালো সে এফোর্ট দিতে পারবে। তাহলে এটা কিন্তু জাতির জন্য ভালো নয়? সে অর্থনীতিতে অবদান রাখতে পারবে, তার ভালো ভালো আবিষ্কার করতে পারবে, সে ভালো চিন্তা করতে পারবে। অর্থাৎ ভালো চিন্তার সহায়ক তখনই হবে যখন মানুষ প্রকৃতির কাছাকাছি যাবে, যখন সে ভ্রমণ করবে সেটার মাধ্যমে। তাহলে আমাদের দেশে যদি ভ্রমণটা সিকিউরিটির অভাবে সেটা যদি স্তীমিত হয়ে যায়, সেটা কিন্তু আমাদের জাতির জন্য খুবই দুঃখজনক। এটা শুধু তাই নয়, সেটা নারী হোক পুরুষ হোক সবার জন্য। ইভেন একটা ইকোনমির কিন্তু একটা বিশাল বড় অংশ পৃথিবীর অনেক দেশে কিন্তু ট্যুরিজমের মাধ্যমে পায়। ইটালিতে 65% আপনার ট্যুরিজম থেকে আসে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অনেক দেশ আছে যাদের পুরোই ট্যুরিজম নির্ভর। বেলিজ নামে একটা দেশ আছে যেটা হচ্ছে আপনার ট্যুরিজম নির্ভর। তারপরে পৃথিবীর অনেক দেশ, বাহামা পুরাই ট্যুরিস্টিক। সো তাদের অর্থনীতির বিশাল অংশ। তাহলে একটা অর্থনীতি আমাদের দেশে
এটা কিন্তু একটা ইনক্লুড হতে পারে আমাদের যে স্থানগুলো আছে আমাদের দেশে দেখার মতো হিস্ট্রি কালচার এবং কালচারালি কিন্তু আমরা খুবই ডেভেলপ। এগুলোকে যদি ভালোভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করা যায়, এবং রিপ্রেজেন্ট কখন হবে, যখন নারী পুরুষ সবাই ট্রাভেল করবে, একসাথে করতে পারবে। হ্যাঁ, নিরাপত্তাটা যখন থাকবে। তো আমি মনে করি যে নারী পুরুষের সব কিছুতেই কিন্তু অংশগ্রহণ পুরুষের পাশাপাশি নারীদের থাকা প্রয়োজন। আর আপনি বেগম রোকেয়ার কথাটা যেটা বলেছেন সেটা আমি বলছি, শুধু বেগম রোকেয়া নয়, পৃথিবীতে যুগে যুগে যারা নারী এসেছেন, যারা আলোর দিশারি হয়ে এসেছেন, তাদের কথা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু মনে রাখছে এভাবে যে আমাদের আইকনিক যে ফিগারগুলো আছে নারীরা পৃথিবীতে, তাদেরকে মানে তাদেরকে স্মরণ করে, তাদের কাজকে স্মরণ করে কিন্তু জাতি এগোচ্ছে, নারীরা এগোচ্ছে। তো যেমন আমি অনেক নারীদের সাথে মিট করেছি। অ্যাঙ্গোলার একজন নারী আছেন এলসা পারভের, এবং উনি আফ্রিকার নারীদের জন্য অনেক কাজ করেছেন, এবং আমাদের বেগম রোকেয়ার মতোই। তো ওনাকে অনুসরণ করে অ্যাঙ্গোলান নারীরা। তারপরে ডক্টর মিরাক্কেল একজন ভদ্রমহিলা আছেন, যিনি একজন ডক্টর, এবং তিনি শত শত নারীদের চিকিৎসা করেছেন, এবং উনি একজন বিখ্যাত মানুষ ওই দেশের, নামিবিয়ার। তো এভাবে পৃথিবীর অনেক জায়গায় ইভেন অনেক রাষ্ট্রপ্রধান নারীরাও আছে যারা অবদান রেখেছে সমাজের জন্য। ইভেন আমি যদি ইতিহাসের দিকে তাকাই, ইতিহাসে আপনার ধরেন যখন আমি আফগানিস্তান ট্রাভেল করেছি, যখন আমি আফগানিস্তান নিয়ে আমার কৌতূহল আছে যে আপনি আফগানিস্তান ট্রাভেল করেছেন, জি, এটা এবং কত সালে করলেন? শুধু আফগানিস্তান আমি ট্রাভেল করেছি এই অভিযাত্রার আগের ট্রিপে আমি 6-7টা দেশ ট্রাভেল করেছি, তখন আমি আফগানিস্তান ট্রাভেল করেছি। আফগানিস্তানটা আমার কাছে খুবই ডিফারেন্ট মনে হয়েছে, কারণ আফগানিস্তানটাও অ্যাকচুয়ালি ভেনেজুয়েলার মতো একটু রেস্ট্রিক্টেড। তবে আমি যেটা ভাবিনি, আমি যতটা শঙ্কা নিয়ে গিয়েছি কিন্তু ততটা শঙ্কিত আমি ছিলাম না। শুধু তালেবানরা খুবই হেল্পফুল ছিল, যারা তালেবান সবাই আমাকে একটা শঙ্কা আমাকে দিয়েছে, অ্যাকচুয়ালি আমি ভিতরে শঙ্কিত ছিলাম না। পাকিস্তানের পেশোয়ার ক্যান্টনমেন্ট থেকে ওদের যে আফগানিস্তান অ্যাম্বাসি আছে সেখান থেকে আমি ভিসা নিয়েছি। ভিসা যখন আমি মুখোমুখি হয়েছি, আমাকে একটা বোরকা পরতে হয়েছে, যে বোরকাটা অ্যাকচুয়ালি আমার মুখও দেখা যায় না এভাবে। তখন আমি তালেবান যে ভিসা অফিসার ছিল ওনাকে আমি বললাম, উনি আমাকে প্রথমে কোয়েশ্চন করেছে, আর ইউ মুসলিম? অ্যান্ড আমি ইয়াস। তারপর বলছে তুমি কোথা থেকে এসেছো? বললাম যে আমি বাংলাদেশি। আমি বলেছি যে দেখো, আমাদের পূর্বপুরুষদের একটা এখানে ছায়া আছে, আমার দাদা এসেছেন, আমাদের পূর্বপুরুষরা এখানে আফগানিস্তানে এসেছে, বইতে পড়েছি কাবুলের কথা। হ্যাঁ, তো এবং আমি পৃথিবী ট্রাভেল করছি, এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট আমার কাছে, আমি এখানে যেতে চাই। তখন সে হাসলো, হেসে বলল যে তুমি খুব সাহসী। হ্যাঁ, তারপর আমার সব কিছু চেক করে আমাকে উইদিন 30 মিনিটসের মধ্যে আমাকে তারা ভিসা দিল, এবং তারা এতই ভালো ব্যবহার করলো যে আমি ভাবতেই পারিনি। এবং ওই পুরো অ্যাম্বাসির মধ্যে একটা মেয়ে মাত্র কাজ করে, সেই মেয়েটা শুধু সিকিউরিটি। ওই মেয়েটা আগে এইচআরে কাজ করতো, সেই মেয়েটাকে এখন সিকিউরিটি রুমের মধ্যে, যারা মেয়েরা আসে ভিসার জন্য তাদেরকে রিসিভ করার জন্য ওই রুমে তাকে কাজ করে। কিন্তু সেখানে আফগানিস্তানে যখন আমি গিয়েছি, যাওয়ার পথে বিশাল খাইবার পাসের যে রাস্তা সেটা পার হয়েছি, অনেক বড় বড় মাউন্টেন, যেখানে বম্বিং হতো আগে, সেই রাস্তাগুলো পার হয়ে কিন্তু, এবং আমি একটু ভিতরে শঙ্কা ছিল যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা নয়, যে কোনো সময় যদি বম্বিং হয় বা একটা দুর্ঘটনা ঘটে সেটার জন্য। সে রাস্তাগুলো যেতে যেতে কি অপূর্ব সুন্দর, পাহাড়ের ভ্যালি, কি চমৎকার। সে লন্ডিকোতল পার হয়ে যখন আমি বর্ডারে গিয়েছি, পাকিস্তান বর্ডার, বরং পাকিস্তানের যে অংশ ছিল সেখানে আমাকে সিকিউরিটি অনেক কোয়েশ্চেন করেছে, আমি কেন যাচ্ছি, ইন্টেলিজেন্স গ্রুপ আমাকে কোয়েশ্চেন করেছে। তারপর যাই হোক, ওটা অতিক্রম করে আমি যখন ইমিগ্রেশনে, তালেবান ইমিগ্রেশনে আমি গিয়েছি, তালেবানদের আফগান ইমিগ্রেশন, এবং তারা খুবই হাসি মুখে আমাকে রিসিভ করেছে। আমি ভাবতেই পারিনি যে তারা এত হাসি মুখে আমার সাথে কথা বলবে। তারপর তারা আমাকে সালাম দিয়েছে, আমি তাদেরকে সালাম দিয়েছি। যখন আমি বর্ডার ক্রস করে আমি ওদের যে প্রথম যে শহর, টাউনটা, সেখানে আমি নেমেছি, এবং সেখানে দেখলাম যে বেশ কিছু লোকজন পাহাড়ি এসে আমাকে ঘিরে ধরেছে কিছু পয়সার জন্য, কারণ ওই এলাকার মানুষ প্রচণ্ড গরিব, তখন রমাদান ছিল। তো আমি অ্যাকচুয়ালি তাদেরকে কিছু দেওয়ার আগে তারা আমার পকেটে 50 মানে ডলারের মতো ছিল, চেঞ্জ করেছি, সেটা নিয়ে গেছে। তখন একটা ফ্যামিলি ছিল যারা আফগানি, তারা আমাকে এসে মানে রক্ষা করেছে, এবং তার মেয়ে এবং সেই ভদ্রলোক, এবং আমাকে গাড়ির ভিতরে তাতে উঠালো, তাদের গাড়ির ভিতরে উঠায় বললো যে আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের যেই ম্যানেজার, তার ভাই, আমি তোমাদের বাংলাদেশে অনেকবার আমি গিয়েছি। আমি যখন বলেছি আমি বাংলাদেশি, তুমি আমাদের সাথে আসো, তোমাকে আমরা পৌঁছে দেবো কোথায় যেতে চাও। তখন তাদের বাড়ি যে আফগানিস্তানে, সেখান পর্যন্ত গিয়েছি। জালালাবাদে যাওয়ার পর তাদের বাড়িতে ছিলাম। তাদের ফ্যামিলির 3জন ডক্টর, 3জনের মধ্যে একজন শুধু চাকরি করে, 2জন মধ্যে একজন পাকিস্তানে পড়াশোনা করতে গেছে, এবং তাদের যারা ফ্রেন্ডসরা আছে বা নেইবার,
তাদের মধ্যে যাদের ডক্টর আছে মহিলা, তারা এখন পড়াশোনা করতে পারছে না অ্যাকচুয়ালি। তাদের পড়াশোনা বন্ধ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ছে এবং ক্লাস 7-এর পরে ওখানে পড়াশোনা বন্ধ হয়ে গেছে। অনেক মেয়েরা ওখানে কাঁদে। আমার সাথে যাদের দেখা হয়েছে তারা মানে তাদের অনেক মন খারাপ, তারা ভালো নেই অ্যাকচুয়ালি, কারণ তারা পড়তে পারছে না। এটা তাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ, এবং ছেলেরাও কিন্তু চায় না ওখানে যে তারা পড়তে পারছে না। এই একটা রিজন ছাড়া আর বাকি যে জিনিসগুলো আমি দেখেছি আফগানিস্তান নেচার, এবং এত বিউটিফুল একটা কান্ট্রি যেখানে অনেক রিসোর্স আছে, যেখানে হাতে যে আংটি বানায় যে পাথরগুলো, সেগুলো আমি দেখেছি যে একটা খুবই বিউটিফুল একটা পাহাড়ের কোলের মধ্যে এরকম কালারফুল একটা মানে একটা পাথরের মতো আছে, সেখান থেকে একটা খনির মতো সেখান থেকে নিয়ে নেয়, তারা একটা সেল করে। এবং আফগানিস্তানের পাথর কিন্তু খুবই ভ্যালুয়েবল, আফগান যে পাথরগুলো সেটা। তো যখন আমি কাবুলে গিয়েছি, কাবুলে আমি তো কোনো হোটেলে ছিলাম না, আমি ছিলাম, আমাকে হোস্টিং করেছে একটা গাইড ছিল, সে এবং তার ওয়াইফ। সেখানে এমন অনেক মেয়ে আছে যাদের 13 বছর 14 বছর এখন বিয়ে হয়ে যাচ্ছে, বিকজ তারা স্কুলে যেতে পারছে না। তারা কি করবে? তাদের কোনো মাঠে যেতে পারছে না, খেলাধুলা করতে পারছে না। এই প্রবলেমগুলোর কারণে তারা হচ্ছে আপনার আবদ্ধ হয়েছে। আদারওয়াইজ মানুষ যারা, এবং ওখানে পুলিশ চেকপোস্ট আছে, ইন জেনারেল মানুষ খুবই খুবই ভালো ওখানকার। ইভেন বিগত তালেবান শাসনের মতো করেই আসলে এই তালেবান শাসনটাও ওভাবেই চলছে। না, সেটা অ্যাকচুয়ালি তাদের একটা চিন্তা আছে। আমার মনে হয় যে যদি কখনো তালেবানরা নারীদের শিক্ষাটা চালু করে দেয়, তাহলে আমার মনে হয় তালেবান একটা বেস্ট মানে ইয়ে হবে, প্র্যাকটিস হয়তো করতে হবে পারবে। হবে। আচ্ছা, আফগান আপনি গেলেন, আমার একটা কিউরিওসিটি আছে যে আপনি তো সেই আপনি দেখেছেন কিনা আমি জানি না, আগন্তুক সিনেমা, উৎপল দত্তের সেই ডায়লগ। হ্যাঁ, উৎপল দত্ত যখন বলছেন যে আলতামিরার সেই বাইসনের কথা যখন তিনি বলছেন, আমরা তার কণ্ঠ থেকে সেটা শুনতে পাচ্ছি, বাইসন নিয়ে পড়ছি, তারপরে বিভিন্ন জায়গায় পাচ্ছি। হ্যাঁ, সেই বাইসনকে আপনি দেখেছেন? হ্যাঁ, আমি বাইসন দেখেছি। বাইসনের সাথে অলমোস্ট একসাথে ওভারনাইট স্পেন্ড করা, যারা আশেপাশে ঘোরাঘুরি করতো, সেটা বাইসন আমি দেখেছি। সেটা আমেরিকার একটা জায়গা আছে যেটা কে বলে ইয়েলোস্টোন, যে ইয়েলোস্টোনটা, ইয়েলোস্টোন তাদের ইয়েলোস্টোনটা যেটা একটা সংরক্ষিত ন্যাশনাল একটা সংরক্ষিত এলাকা, যেখানে শত শত বাইসন আমি দেখেছি। এবং বাইসন ওখানে ক্যাম্পিং করে থাকতে হয়, ওখানে থাকার কোনো জায়গা নেই। ওখানে পাহাড় থেকে লাঠি এবং পাহাড় থেকে কাঠ কুড়িয়ে এনে, তারপর গাছের স্টিক সেগুলো কুড়িয়ে এনে আমরা রান্না করে ইট বসিয়ে সেটা রান্না করে খেয়েছি। পাশে ঝর্ণা ছিল পানির, সেই পানিগুলো ফোয়ারার মতো চলে এসেছে একটা ক্যানেলের মধ্য দিয়ে, সেটার পাশে আমাদের ইয়ে ছিল। এবং রাত্রে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে যে কখনো কোনো পানি মানে খাবার জাতীয় কোনো কিছু আশেপাশে ফেলা যাবে না, আশেপাশে ফেললে কিন্তু তারা এসে অ্যাটাক করবে, মানুষ মরে যাবে। সো এখানে এমনও দুর্ঘটনা ঘটেছে বাইসন দ্বারা, যে তাদেরকে যদি একবার খেপিয়ে দেয় বা তারা যদি কোনো খাবারের গন্ধ পায়, তাহলে কিন্তু তারা কিন্তু মেরে ফেলে। তো সেটা 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 কিন্তু সেটা একটা ভয় ছিল। তো বাইসন, আমি জাস্ট আমার যে টেন্ট ছিল, টেন্টের চেনটা একটু মানে ফাঁকা করে আমি দেখছিলাম যে বাইসন কিন্তু আমার আশেপাশে ঘুরছে, ওইদিকে চাঁদের আলো, ঝর্ণার পানি পড়ছে, দুরন্ত পাহাড়, সব কিছুর মাঝে ওখানে ছিলাম। এবং ওখান থেকে যখন ড্রাইভ করে 250 গেইসার, যেটা যে 250টা গেইসার যেখানে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়, সে আগ্নেয়গিরি অগ্নুৎপাতটা দেখার জন্য যখন 4 ঘন্টা ড্রাইভ করে যাচ্ছিলাম, যেতে যেতে দেখছি যে বাইসন, এবং বাইসন যখন আসে রাস্তার সামনে দিয়ে ওরা আসা যাওয়া করে, তখন কিন্তু গাড়ি থামিয়ে দিতে হয়। অর্থাৎ আমাদের দেশে যেরকম ট্রাফিক এমনিতে হয়, সেখানে ট্রাফিক হয় বাইসন দ্বারা, গাড়িগুলো ওই রাস্তার মধ্যে এবং ইয়েলোস্টোনে। এবং ওখানে কিন্তু কোনো বাইসনকে ওভারটেক করে যাওয়া যাবে না। ওভারটেক করলে কিন্তু ওখানে তারা কিন্তু অ্যাটাক করে গাড়ির মধ্যে, এবং গাড়ি ফেলে দেয়, মানুষ মরে যায়। এই ধরনের তাদের কিছু রুলস আছে, তাদের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারের সাথে যারা ওখানে ড্রাইভ করে, ওটা একটা রুলস আছে, যে রুলসটা জেনে যেতে হয়। আপনি বাইসনের প্রসঙ্গ যেহেতু এলোই, সেই আলতামিরার সেই কেভ আর্ট, সেটা কি দেখেছেন? সেখানে গিয়েছিলেন? গুহা চিত্র, সে বিখ্যাত অসংখ্য গুহা আমি দেখেছি, যেটাকে বলে বজনিয়াতে দেখেছি, বজনিয়ার হার্জেগোভিনাতে যে একটা গুহা দেখেছি। তারপরে টোঙ্গা যে ওশেনিয়ার মধ্যে, টোঙ্গাতে, হ্যাঁ, টোঙ্গার মধ্যে দেখেছি। এরপরের ভিয়েতনামে দেখেছি। পৃথিবীর অনেক জায়গায় অনেক কিছু কিছু কেভ আছে, যে কেভগুলো, যেমন ভিয়েতনামে যে কেভটা আছে সেটা খুবই অসাধারণ। টোঙ্গারটা আমার কাছে মনে হয়েছে যে ওটা একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। এবং ওখানে একটা পুলের মতো আছে যে এই কেভের ভিতরে, ওই পুলটা একটা ন্যাচারাল ফ্যান্টাসির মতো পুরো। এবং ওখানে সুইমিং করা যায়, এবং ওখানে গোসল করলে নাকি মানে বডি খুবই স্ট্রং হয় এবং শরীর খুব, মানে এটা ওখানে বলে। হ্যাঁ ওখানে বলে। এবং ওখানে যখন আমি সুইমিংয়ে নেমেছি,
আমার মনে হয়েছে আমি পৃথিবীর অন্য কোথাও হারিয়ে গেছি বা এখান থেকে বেঁচে আসতে পারবো কিনা। আমি খুব দূরে যাইনি, খুব কাছাকাছি আমি সুইমিং করেছি ওই গুহার ভিতরে। এটা একটা এক্সপিরিয়েন্সের জন্য করেছি আর কি। আপনি তো আহ, মহাদেশ মহাদেশ বিচারে তো সব ঘোরা শেষ। কোন মহাদেশের বিচারে আপনি কোন মহাদেশে আসলে, ধরেন হচ্ছে আপনি আফ্রিকায় গেছেন, ল্যান্ড বর্ডারগুলো ক্রস করতে করতে গেছেন, মোজাম্বিকের কথা বললেন, হ্যাঁ, বা আপনি লিবিয়াতে গেছেন, লিবিয়াতে গাদ্দাফির, হ্যাঁ, লাইবেরিয়া গেছেন, এরকম, হুম, এরকম এই জায়গাগুলোতে গেছেন। আফ্রিকাকে কেমন দেখলেন? আফ্রিকার একটা চিত্র আমাদের সামনে আছে যে আফ্রিকা একেবারেই খুবই দরিদ্র, তা মানুষ ভালো না, নানা ধরনের বক্তব্য আছে, হ্যাঁ। আমি নিজের চোখে দেখেছি আফ্রিকানরা ট্যুরিস্টদেরকে বলে অ্যাঞ্জেল। অর্থাৎ এখানে তারা বলে যে একটা ট্যুরিস্টরা পিছনে একটা টাওয়াল রাখবে, হাতে একটা পানির বোতল, যখন ঘাম ঝরবে তারা মুখ মুছবে, এবং ওটা আমরা খুব এনজয় করি। স্পেশালি আমি যখন সিয়েরালিওনে গেছি তারা এই কথা বলে। এবং আফ্রিকার চিত্র আমার কাছে, আফ্রিকাতে অপার সৌন্দর্য, হিউজ নেচার, এবং ওখানে কিন্তু কলোনিয়ালিস্ট যেই দেশগুলো এখনই কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলে অনেকে আছে, এবং অসংখ্য মানুষ কিন্তু কিছু কিছু এলাকায় কিন্তু অনেক দরিদ্র দরিদ্র সীমার নিচে বসবাস করছে। এমন এমন জায়গায় গেছি যেখানে এখনও 100 বছর আগে আমার কাছে মনে হয়েছে যে আমরা এখনও আছি। যেমন সুদানের কিছু জায়গা আছে, সেটা আমার কাছে মনে হয়েছে। লাইবেরিয়ার কিছু অঞ্চল আছে, লাইবেরিয়ার কিছু অঞ্চল আছে যে জায়গাগুলো আমি ক্রস করেছি। তবে কিছু অঞ্চল আছে যেটা খুবই বিউটিফুল, যেমন নামিবিয়া খুবই রিচ একটা কান্ট্রি। সাউথ আফ্রিকার কিছু জায়গা খুবই রিচ। জাম্বিয়াতে যখন আমি বাই রোডে গিয়েছি, ধরেন আমি ইথিওপিয়া থেকে শুরু করেছি আমার অভিযাত্রা। ইথিওপিয়া থেকে কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, লেসোথো, সোয়াজিল্যান্ড, মোজাম্বিক পর্যন্ত। তো আমি যখন তানজানিয়া থেকে জাম্বিয়া পর্যন্ত গেলাম, তানজানিয়া পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে একটু আমি আফ্রিকাতে আছি। একমাত্র রুয়ান্ডা ছাড়া, রুয়ান্ডাটা একটু ধনী, রুয়ান্ডাটাতে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন, আর এর আগে যে দেশগুলো ছিল সেগুলোতে আফ্রিকান একটা ভাইব আছে। মানে যেটা আমাদেরকে দেখানো হয় বা যেভাবে যেটা, কিন্তু যখন আমি জাম্বিয়াতে গেছি তখন আমার কাছে মনে হয়েছে ওয়াও, আমার মনে হচ্ছে যে একটা ইউরোপিয়ান মানে ওখানে ফ্লেভার। আবার ওদের যে কালচারাল যে বাড়িগুলো আছে, যেটা হচ্ছে মাটির হেরিটেজ যে বাড়িগুলো, আমি বর্ডার ক্রস করার পর ওই বাড়িগুলো আমি দেখতে পাচ্ছি। মাটির ঘর, কি সুন্দর রাউন্ড করা মাটির ঘর, এবং তাদের ছাদগুলো একটু মাটি মাটি টাইপের, সেখানে সূর্যের আলো এসে পড়েছে, একটু হালকা মাউন্টেন ফরেস্ট। এই যে একটা ন্যাচারাল, মানে একটা দেশের নতুন পা রেখেছি, সেখানে সূর্য মাত্র উঠেছে, এবং একটা গ্রামের যে প্রতিচ্ছবি জাম্বিয়ার, সেটা অসাধারণ। নগরে ঘুরেছেন, গ্রামে ঘুরেছেন, সেই জায়গা নাগরিক মানুষ, আমাদের যেই তথাকথিত আমরা যেটা বলি সিভিলাইজড পিপল, হ্যাঁ, সিভিলাইজড বলতে হচ্ছে একদমই ওয়েস্টার্ন কন্ডিশনে যে সিভিলাইজেশনের কথা আমরা বলি সেইটার একটা ধাঁচ আছে। আরেকটা হচ্ছে যে একটা নিজেদের মতো নিজেদের হেরিটেজটাকে এখনো উদযাপন করে, সেই হেরিটেজের মধ্যেই, তাদের জন্য হেরিটেজ না, তাদের জন্য লাইফ। আর আমাদের নাগরিক যে আমরা বসে থাকি, তাদের দৃষ্টিতে হয়তো হেরিটেজ। তো তাদের যেই এরকম যেই আদিবাসী জনগোষ্ঠীর মাঝখানে গেছেন আপনি, আপনি কোন, মানে এই এই দুই ধরনের যে জীবনযাত্রা, সেই জায়গাটাকে আপনার কাছে কেমন মনে হয়েছে? মানে দুটাকে আপনি এক বাক্যে বলতে গেলে আপনি কিভাবে বলবেন এটাকে? আমার কাছে মনে হয় যে আদিম যারা মানুষ, তারা হচ্ছে নেচারের মধ্যে বসবাস করে, তারা যে ন্যাচারাল একটা লাইফ, ন্যাচারাল খাবার দাবার, ন্যাচারাল জীবন, এবং তারা দীর্ঘজীবী হয়। তারা সভ্যতার যে ছোঁয়া ছোঁয়া থেকে বাইরে থাকে। যেমন আমি জাস্ট দুইটা উদাহরণ আপনাকে দিই। একটা হচ্ছে আপনার, আমি ভানুয়াতুতে গেছি এবং সেখানে একটা টেরিটরি আছে ভানুয়াতের মধ্যেই, যেটা আদিবাসী টেরিটরি। সেখানে কিন্তু কেউ ঢুকতে পারে না, সেখানে তাদের আলাদা রাজা, এবং ওখানে তারা তারা কিন্তু অনেকে জামা কাপড় পরে না, তারা জাস্ট অ্যাকচুয়ালি জঙ্গলি পোশাক যেটা, হ্যাঁ, ওটা লতাপাতা দিয়ে একটা ধরনের পোশাক পরে থাকে তারা। সেখানে আমার কাছে মনে হয়েছে যে ওরা কিন্তু অনেক আন্তরিক, অনেক ভালো, ওয়েলকামিং, এবং ক্ষতিকারক নয়, মানুষের ক্ষতি করে না ওরা কখনো। তারপরে আমি ইথিওপিয়ার কেফা আদিবাসী যারা, সেখানে আমি 7 days আমি ছিলাম, যেখানে গরু কাঁচা মাংস আমাকে খেয়ে থাকতে হয়েছে, এবং সেটা খুবই ইন্টারেস্টিং ছিল, কিন্তু খুবই ডেঞ্জারাস। অ্যান্ড লাইক রাস্তাগুলো যে পার হয়ে 20 কিলোমিটার পার হয়ে আমি ওখানে গেছি, ওখানে মেয়েরা প্রসব করছে পাহাড়ের মধ্যে, যেখানে কোনো ধরনের তারা উদ্ভিদ জাতীয় যেই গাছের যে মেডিসিন, সেটা দিয়ে কিন্তু তারা কিউর হচ্ছে। এবং তারা কিন্তু একটা পাহাড়ে থাকে না, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে তারা জীবনযাত্রা করে
এখন এক পাহাড়ে, তখন আবার আরেক পাহাড়ে চলে যায় 6 মাস পর, 3 মাস পর। এটা এভাবে এটা কি করে ফসলের সাথে এটা সম্পর্কিত অ্যাকচুয়ালি গরু কোনোভাবে? যেখানে ঘাস থাকে সেখানে তারা চলে যায়। হুম। কারণ ওখানে একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য প্রায় 20টা গরু উপহার দিতে হয় ছেলেকে। পশুপালন না, সমাজ। পশুপালন, হ্যাঁ, পশুপালন সমাজ ওখানে। তারপরে পাপুয়া নিউগিনি, সেখানে ওখানে অসংখ্য আদিবাসী, 850টা ভাষা। ওখানে অ্যাকচুয়ালি সবাই আদিবাসী বলা যায়। তাদের যে ইন্টারেস্টিং কালচারটা, তাদের যে ড্রেস আপ এবং তারা যে ডান্স অ্যান্ড কালচার, তাদের যে পাপুয়া নিউগিনি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আমার কাছে মনে হয়েছে। যে তাদের ডাইভার্সিটির হ্যাঁ, কনটেক্সটে। ডাইভার্সিটির কন্ট্রাস্ট। এবং ওখানে 850টা ভাষা। আপনি 2 কিলোমিটার ড্রাইভ করলে একটা ল্যাঙ্গুয়েজে কথা বলে, আবার 5 কিলোমিটার ড্রাইভ করলে আরেকটা ল্যাঙ্গুয়েজে। এইভাবে কিন্তু একটু পরপরই কিন্তু ভাষা বদলে যাচ্ছে। এই কারণে কিন্তু তাদের একটা কালচারাল কনফ্লিক্ট আছে এবং মানুষ কিন্তু ওখানে নিরাপদ নয়। আমার মতো টুরিস্টরা যে কোনো সময় তারা সবাই কিন্তু ছুরি টুরি নিয়ে হাঁটে এবং স্বাভাবিক চলাফেরা নেই। আমার সাথে 2টা সিকিউরিটি গার্ড ছিল যখন আমি ওখানে গিয়েছি ট্রাভেল করার জন্য। অনেক আপনি চ্যালেঞ্জের নিজের মধ্যে আমাকে নিজের ট্রাভেল করতে হয়েছে। নিরাপত্তার জন্য আপনি মানে এই যে যেটা একটা তো সিকিউরিটি গার্ড একটা ওয়ে, হ্যাঁ না, এটা একমাত্র পাপুয়া নিউগিনিতে আমার ছিল। হ্যাঁ হ্যাঁ, আর যেহেতু আমার একটা life অন্যান্য training- জায়গায় হ্যাঁ, যেহেতু life থ্রেটটা training ছিল। কোথায় আসবে আপনি নিজেও জানেন না, হ্যাঁ। তা আপনি এই আত্মরক্ষামূলক কোনো প্রশিক্ষণ কি করেছেন? আত্মরক্ষা কিন্তু আমার পৃথিবীর পথই আমাকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে নিজেকে না, আত্মরক্ষা এই যে করতে হয় বিভিন্ন ট্রাভেল করে। সময় ধরেন যে আমরা যেটা করি, হ্যাঁ, আমরা যেটা সাজেস্ট করি সব সময় যে এই আচ্ছা। কারাতে শেখো, না, এই মার্শাল আর্ট আমি শেখো, আপনাকে হ্যাঁ আমি 2000 সালে যখন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রাম আমি করেছি, ওই সময়টা আমার অ্যাডভেঞ্চারাস একটা প্রোগ্রাম ছিল, যেটা আমাকে প্রথম ভ্রমণটাই আমাকে 16 দিনের একটা অ্যাডভেঞ্চার, যেখানে রক ক্লাইম্বিং করা, তারপর কিভাবে আত্মরক্ষা করতে হয়, বিভিন্ন ধরনের কোর্স। যেহেতু আমি একজন গাইড ছিলাম, গার্লস গাইড, অর্থাৎ আমি কিন্তু ছোটোবেলা থেকেই ক্যাম্পিং করা, হাইকিং করা, তারপরে দড়ির উপর দিয়ে হাঁটা, এই যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলোর সাথে আমি ছোটোবেলা থেকে স্কুল লাইফ থেকে আমি কিন্তু পরিচিত ছিলাম। এবং তখন আমার ভিতরে একটা সাহসের সৃষ্টি হয়েছে যে এই দেশ থেকে কিন্তু আমি সেগুলো অ্যাকচুয়ালি আমার ভিতরে আয়ত্তে ছিল। যখন ইন্ডিয়াতে আমি গিয়েছি সেটা আমার একটা ট্রেনিং প্রোগ্রামের মতো ছিল, কীভাবে হাইকিং অ্যাডভেঞ্চার করতে হয়, কীভাবে আত্মরক্ষা করতে হয়, ক্যাম্পিং করে থাকা এবং জঙ্গলের মধ্যে 20 কিলোমিটার পায়ে হাঁটা, কেবের মধ্যে যাওয়া, তারপরে হচ্ছে ঝর্ণার পানিতে গোসল করা, এরপরে টেন্টের মধ্যে থাকা। এই যে একটা হিউজ একটা অ্যাডভেঞ্চারের মধ্যে বিশ্বের 80 দেশের ছেলে মেয়ের সাথে আমাকে করতে হয়েছে, সেটা আমাকে একটা, ওটাই ছিল আমার জীবনের প্রথম ট্রেনিং। এবং আমার মনে হয়েছে বিধাতা আমাকে ওখানে নিয়ে গিয়েছে এই বিশ্বকে দেখার জন্য, এই বিশ্বতে যেন আমি আমার ওই এক্সপিরিয়েন্সটাকে অ্যাপ্লাই করতে পারি। এই যে টোটাল একদম শেষ দিকে আমরা আলোচনা করতে থাকলে একদমই চলতেই থাকবে। তো এই আপনি তো পড়াশোনা করেছেন হচ্ছে হিউম্যান রাইটস নিয়ে, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ। তো এইটা নিয়ে তারপর আপনি বিভিন্ন জায়গায় মানবাধিকার নিয়ে আপনি কাজ করেছেন, এই ভ্রমণের সাথেও এটাও সম্পৃক্ত। তো মূর্খ তো আপনি মানবাধিকার নিয়ে কাজ করতে গিয়ে, একটা তো হচ্ছে ইনভাইটেড বা কোনো জায়গায় কনফারেন্সে যাচ্ছেন বা ইতে যাচ্ছেন, কিন্তু একদমই আপনার ট্রাভেল পাথ দিয়ে যখন আপনি যাচ্ছেন, ধরেন আপনি আফগানিস্তানের কথাটা বললেন, আফগানিস্তানে ওয়েলকামিং, সেখান দিয়ে আপনি নারীদের কন্ডিশন বা তাদের সাথে ইন্টারাকশন হচ্ছে, সেই জায়গাটাতে আপনি আসলে ডিল করেন কিভাবে? তার এই হিউম্যান রাইটসের পার্সপেক্টিভের জায়গা থেকে আপনি কিভাবে ডিল করেন? যে কোনো শিক্ষাই কিন্তু কাজে লাগে। যখন আমি ধরেন একাডেমিক লাইনে আমি যখন রিসার্চ করেছি বা আমি একজন গবেষক হিসেবে কাজ করছি গবেষক হিসেবে, এবং আমি পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশন, পলিটিক্স, এটা কিন্তু আমার অনেক কাজে দিয়েছে আমার পড়াশোনাটা। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে অ্যাকচুয়ালি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যেটা, সেটা আরও মোর লাইক ইফেক্টিভ। যখন আমি শুরু করেছি ইন্ডিয়া থেকে, তখনই তো আমার অনেক দেশের ছেলেমেয়েদের সাথে আমার পরিচয় হয়েছে, দেখা হয়েছে, এবং একটা যে বন্ধুত্ব এটা, হ্যাঁ, সেটা ক্রিয়েট হয়েছে। অর্থাৎ আমি ফিল করি যে উই অল হিউম্যান আর সেম, আমরা উই আর লিভিং আন্ডার ওয়ান স্কাই, এবং পৃথিবীটা একটা দেশ, সেই দেশের মধ্যে আমরা সবাই বসবাস করছি। শুধু এখানে প্রতিটা দেশ একটা ঘরের মতো আমি ফিল করেছি পৃথিবীতে যখন আমি গিয়েছি, যে হিউম্যান যে কানেকশনটা, এটা কিন্তু সেম একজনের সাথে আরেকজনের। আমাদের ভাষা ভিন্ন হতে পারে, ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু আমরা কিন্তু অ্যাট দ্য এন্ড আমরা কিন্তু সবাই সমান। কারণ আমি এটা রিয়েল লাইফে দেখেছি যে যখন আমি বর্ডার ক্রস করতে পারিনি, আদিবাসীদের সাথে ছিলাম, আমার কাছে আমার খাবার ছিল না, আমি 2.5 দিন খেতে পারিনি, আদিবাসী মহিলা আমাকে একটা অরেঞ্জ দিয়েছে, আমি আটকা পড়েছি জঙ্গলের মধ্যে। এবং আমার কাছে তো মনে হয় শুধু মানুষ না, প্রাণীরাও আমাদের সোলের অংশ এবং আমাদের হিউম্যানিটির অংশ। নেচার অ্যান্ড লাইক প্রাণী জগৎ মানুষ যেটা, নিজেই হ্যাঁ নেচারের পার্ট। হ্যাঁ, নেচারের পার্ট। তো সেটা কিন্তু আমি দেখেছি পৃথিবীতে ঘুরতে ঘুরতে, যে পৃথিবীর প্রতিটা জিনিস একটার সাথে আরেকটা কানেক্টেড। চন্দ্র সূর্য থেকে শুরু করে, তারপর হচ্ছে গাছপালা, সকল প্রাণীকুল এবং মানুষ, সবাই কিন্তু আমরা এই পৃথিবীর মধ্যেই কিন্তু আমরা একত্রে বসবাস করছি। তাই আমি বলি যে সেভ দ্য প্ল্যানেট,
আমাদের পৃথিবীকে রক্ষা করা প্রয়োজন। এই মেসেজটা আমি ক্যারি করি, কারণ পৃথিবীর অনেক জায়গায় গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে গ্লেশিয়ার গলে যাচ্ছে, নগর ধ্বংস হচ্ছে, মানুষের জীবনযাত্রা কিন্তু মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, শিশু মৃত্যুর হার বেড়ে গেছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। তারপর পলিউশনের কারণে মানুষের রোগব্যাধি বেড়ে যাচ্ছে। সেটার জন্য আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা, সেটাকে ইনক্রিজ না করে সেটাকে বিভিন্ন ডাইভার্সিটি, মানে এমন এমন জায়গায় রাখা যেখানে পলিউশনে মানুষ কিন্তু আক্রান্ত হবে না, খোলা জায়গার মধ্যে। মানে হ্যাঁ, তুলনামূলক পরিবেশ তারপরে বান্ধব বা যান যানবাহনের মধ্যে এমন কিছু লাইক যানবাহনের যেই প্রভাবটা সেটাকে কমিয়ে আনা, এভাবে কিন্তু আমাদের পৃথিবীকে রক্ষা করতে হবে। নতুবা কিন্তু আমি জর্জিয়াতে দেখেছি যে বড় বড় গ্লাসিয়ার গলে যাচ্ছে। আইসল্যান্ডে কিন্তু মাইলের পর মাইল যে বড় যে আইসবার্গগুলো ছিল সেগুলো গলে গেছে। অনেক জায়গায় পৃথিবীর মধ্যে কিন্তু গ্লাসিয়ার গলে যাওয়া কিন্তু এটা পৃথিবীর এটা জন্য এটা হ্যাঁ, খুবই দুঃখজনক, এবং রোগ জীবাণুর যে প্রভাব সেটা বেড়ে যাওয়া পৃথিবীর পথে পথে সেখানে দেখেছি। সো মানুষ কিন্তু যে প্রকৃতিতে আমরা বসবাস করছি, যে পৃথিবীতে আমরা বসবাস করছি, সেই পৃথিবী তো আমাদেরই, সেই পৃথিবী তো আমাদেরই কানেকশন, সেই পৃথিবীকে আমাদেরকে রক্ষা করতে হবে। আপনি তো আমাজন গিয়েছেন। জি, আমাজন জি। কত দূর পর্যন্ত গেছেন? অ্যামাজন অ্যাকচুয়ালি আমি দুইটা সাইডে গিয়েছি। একটা হচ্ছে গিয়ে আমি একটা রোড ক্রস করেছি অ্যামাজনে, যেটা ছিল সুরিনাম থেকে গায়ানা পর্যন্ত, এবং ওখানে পৃথিবীর সবচেয়ে কম মানে মানুষ বসবাস করে, ওখানে জনশূন্য যেটাকে বলা যায় সেই এলাকাটা, সেই জনশূন্য এলাকার ভিতর দিয়ে মানে ড্রাইভ করে কয়েকশো কিলোমিটার মানে গিয়েছি, এবং সেখানে আমি দেখেছি কিছু আদিবাসী আছে এবং একটা রিভার আছে, যে রিভারের কানেক্ট করেছে, অর্ধেক কানেক্ট হয়েছে আপনার অ্যামাজনের সাথে, আর অর্ধেক গায়ানা, আর অর্ধেক সুরিনাম, মানে তিনটা ভাগ ওই রিভারের। এবং ওই রিভারটা আমি ক্রস করেছি বোটে করে। সেটা আমার একটা অন্যরকম একটা ফিলিংস ছিল, যে যেখানে পৃথিবীর সবচেয়ে কম মানুষ বসবাস করছে সেটা ক্রস করেছি। আরেকটা সাইড আমি গিয়েছি, যে অ্যামাজনটা পড়েছে ব্রাজিল, হ্যাঁ হ্যাঁ, ব্রাজিল সংলগ্ন যে অ্যামাজনটা, সেটা আমি দেখেছি। সেটা খুবই মানে ইন্টারেস্টিং, এবং ওদের যে জীবনযাত্রা, ওটা কিন্তু আমার কাছে অনেকটা পাপুয়া নিউগিনির সেই মানুষের মতোই হয়েছে, যে মানুষ খায়, এখনও অনেক জায়গা আছে পাপুয়া নিউগিনির অনেক জায়গা, সে অনেকটা সেটার মতো, কিন্তু সেই জায়গার মতো কিন্তু মানুষগুলো কিন্তু তারা তাদের লিডার থাকে, তাদের সাথে ইন্টারাকশন করা, তাদের যে আদিম একটা জীবন, তাদের কাছে আমার কাছে মনে হয়েছে দে আর এনার্জি, মানে তারা একটা প্রকৃতির একটা এনার্জি, এটা আমার কাছে ফিল হয়েছে, যে ওই মানুষটাকে আমি দেখছি, অর্থাৎ আমার ভিতরে একটা এনার্জি চলে এসেছে, কারণ তাদের ভিতরে একটা খুব পাওয়ার থাকে, তারা প্রকৃতির মধ্যে কীভাবে বেঁচে থাকে, আমরা তো এইভাবে পারবো না বেঁচে থাকতে, যে একদম কোনো পোশাক নেই তাদের, তারপরে কোনো খাবার নেই, সভ্যতার কোনো ছোঁয়া নেই তাদের মধ্যে, ওই গাছপালা বন্য প্রাণীর সাথে তারা ফাইট করে তাদের লাইফ লিড করছে। সো এটা খুবই পাওয়ারফুল একটা ম্যাটার। আপনি যদি এখন তো 184, এক সময় নিশ্চয়ই 193 ক্রস করে যাবে, হ্যাঁ? তারপর ধরুন আপনি শেষ একটি ভ্রমণ করার সুযোগ পেয়েছেন, এটাই হবে আপনার শেষ ভ্রমণ। আপনি কোথায় যাবেন? আপনার সব দেখা শেষ, সব জায়গায় আপনার পদচিহ্ন আছে। আমার দুটো ইচ্ছে আছে, যেটা শেষ সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা, আর একটা হচ্ছে এভারেস্ট। একদিন নিশ্চয়ই সেখানেও নাজমুন নাহার পদচিহ্ন রাখবেন, বাংলাদেশের পতাকাকে নিয়ে যাবেন। আমরা আসলে এই যে টোটাল জার্নি, আপনার জার্নি, এই জার্নির মধ্য দিয়ে এটা এত স্বল্প সময়ে আসলে মানে আমি যদি একটি দেশ করেও যদি আমি আলোচনা করি, এত স্বল্প সময়ে আসলে আলোচনা আনা সম্ভব নয়। আমরা খুবই সংক্ষেপে আসলে হচ্ছে কিছু কিছু জায়গা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম। কিছু কিছু জায়গা, আপনি মধ্যপ্রাচ্যে গেছেন, আফ্রিকায় গেছেন, দক্ষিণ আমেরিকা, এখন যেই দক্ষিণ আমেরিকা আলোচনার একদম কেন্দ্রে আছে, হ্যাঁ, বা আফগানিস্তানের কথা আপনি বললেন। তো এই সব কিছু মিলিয়ে যেই যাত্রা, সেই যাত্রার মধ্যে আসলে অনেক ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন আপনি। ক্যানিবালদের সাথে সৌভাগ্য, আমাদেরও সৌভাগ্য যে আপনার দেখা হয়নি, হ্যাঁ, বা হলে আরেক ধরনের বিষয় হতে পারতো, যে আসলে ক্যানিবালটা কেমন, গল্পে যেমন পড়েছি তেমন, বা যেই দূর থেকে যেই স্যাটেলাইট ইমেজ দিয়ে জানাচ্ছে যে ওখানে ক্যানিবালটা আছে, সেই অনুমানের জগতের মতোই তারা দেখতে কিনা, বা তাদের আচরণটা কেমন। তো আপনি বলছেন যে যারা প্রকৃতির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে বাঁচে, হ্যাঁ, তাদের মধ্যে আপনি একটা আলাদা ধরনের এনার্জি দেখেছেন। সেই জায়গা থেকে আমাদের এই ধরুন আমরা ঢাকা শহরের একটা জায়গায় বসে গল্প করছি, এই ঢাকার যে অধিবাসী, এইখানকার যেই মানুষ আমরা, হ্যাঁ,
একেবারেই বলা যায় যে প্রকৃতি বিচ্ছিন্ন হয়ে যাবে, প্রকৃতি খেকো আমরা বেসিক্যালি। প্রকৃতি খেয়ে আসলে এটার উপরে আমরা এই ইমারত করেছি। আমরা প্রতিনিয়ত হচ্ছে জলাভূমি আহ, বন্ধ করে দিয়েছি, হ্যাঁ সবকিছু বন্ধ আমি করে যখন দিয়েছি। পৃথিবী ঘুরে আমি যখন ঢাকায় ফিরি, তো আকাশ থেকে তখন দেখা যায় যে ঢাকা শহরের সে পুরো দেয়ালের শহর। হ্যাঁ দেওয়ালের শহর, এছাড়া আর কিছু দেখা যায় না, গাছ শুধু মাইলের পর মাইল যেন বিল্ডিং আর বিল্ডিং দেখা যায়। সেটা একটা আমার কাছে মনে হয় এটা একটা কোনো যে আমরা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যেরকম দেখি, এটা আমার কাছে মনে হয় কোনো ফ্যান্টাসি ওয়ার্ল্ডের কোনো শহর, যে শহরটা অ্যাকচুয়ালি মুভিতে দেখা যায় বা ইয়েতে দেখা যায় সেটা, কিন্তু আসলে তো রিয়ালিটি এই এই ওয়ার্ল্ডের মধ্যে আমরা এই 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 নগরের মধ্যে জগৎটার মধ্যে বাস এই করছি। জগৎটার মধ্যে আমরা বসবাস করছি। যেখানে গাছ নেই সেখানে তো আসলে নিঃশ্বাস প্রশ্বাস ভালো হবে না, এবং যেখানে গাছ নেই, প্রকৃতির ছোঁয়া নেই, সেখানে কিন্তু মানুষের মানে জীবনযাত্রা তো ভালো যাবে না। শত শত হসপিটাল গড়ে উঠবে, মানুষ অসুস্থ হবে, হসপিটালে যাবে, কিন্তু এমনও পৃথিবীর অনেক শহর দেখেছি যেখানে প্রকৃতির মধ্যে মানুষ বসবাস করছে এবং গাছপালা লাগাচ্ছে, গাছপালা যেখানে নেই সেখানেও কিন্তু গাছপালা লাগাচ্ছে মানুষ। যদি আমাদের বাংলাদেশের অনেক মানুষই কিন্তু গাছপালা লাগাতে চায়, কিন্তু জায়গা নেই। একটা বিল্ডিংয়ের পাশে বিল্ডিং, একটা বিল্ডিংয়ের পাশে বিল্ডিং, কোনো নগর পরিকল্পনা নেই, কোনো কিছু নেই, কোনো ফাঁকা এক হাত জায়গাও নেই, এক হাত জায়গাও নেই যে এক হাত জায়গার মধ্যে একটা গাছ রোপণ করা যাবে। তো নগর পরিকল্পনা তো আসলে তেমনই হওয়া উচিত, যেখানে একটু জায়গা রেখে যেখানে অন্তত কিছু গাছ লাগানো যাবে মানুষের জীবনযাত্রার জন্য। তো এটা কিন্তু পরিকল্পনা যারা করছেন তারা যদি নির্দিষ্ট কোনো রুলস করে দেন, তাহলে কিন্তু আমাদের এই শহরটা কিন্তু বেঁচে যাবে। কিন্তু এই শহরের ভবিষ্যৎ ইন দ্য ফিউচারে কী হবে সেটা তো সবাই জানছে বা জানা আছে সবার, হয়তো সেই ভালো কিছু হবে ঝুঁকিটা কিনা। প্রতিনিয়তই আসলে হ্যাঁ, আমাদেরকে। ঝুঁকিটা, এবং আমাদের হয়তো কোনো রহমতে আমরা বেঁচে আছি উপর আল্লাহর। হ্যাঁ, এই যে কিছুদিন আগেই তো ভূমিকম্পের যেই সতর্কবার্তা গেল আর কি, হ্যাঁ, নরসিংদীর ভূমিকম্প ঢাকাকে কাঁপিয়ে দিয়ে গেল, তখন আমরা সবাই এই নগর পরিকল্পনা নিয়ে অনেক আমরা নিজেরাও কথা বলেছি। তো সেইটাতে বারবার এই যখন একটা ধাক্কা আসে তখন আমরা এটা নিয়ে আলাপ করি। শুধু তাই নয়, গাছপালা কেটে ফেললে কিন্তু অনেক দেশই কিন্তু ধ্বংস হয়ে গেছে। যেমন সেই ধ্বংসাত্মক শুধু মানুষের জীবন নয়, ইকোনমি থেকে শুরু করে পুরো দেশের উপরে কিন্তু পড়ে। হাইতিতে যখন বিশাল বড় করে সুনামি হলো বা আর্থকুইক হলো, ওই সময় কিন্তু আপনার কারণ হচ্ছে তারা প্রচুর গাছ কেটে ফেলেছে। যখন গাছ কেটে ফেলে তখন কিন্তু প্রাকৃতিক বিপর্যয়গুলো বেশি আসে মানুষের উপর, যদিও এটা আল্লাহ প্রদত্ত, যে কোনো সময় এটা আসতে পারে, কিন্তু তারপরেও কিন্তু পরিবেশ কিন্তু রক্ষা করার জন্য গাছপালা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক বাসায় বাসায় আমি তো মনে করি যে মানে গভর্নমেন্টের একটা গ্রেট ইনিশিয়েটিভ হওয়া উচিত যে গাছ লাগানো কর্মসূচি। ধন্যবাদ নাজমুন নাহার। আসলে এই যে শেষ যেই কথাটি নাজমুন নাহার বললেন, হ্যাঁ, ভূপর্যটক 184 দেশ দেখে আসা মানুষ, তিনি বললেন যে প্রকৃতির সঙ্গে যারা বাঁচে তারা একটা আলাদা শক্তি ধারণ করে বা শক্তির আহ, তাদের মধ্যে প্রকাশ পায়। ঢাকার কথা বললেন যে ঢাকাকে দেখলে সেই ফ্যান্টাসির সেই ইট কাঠের শহর বলেই মনে হয়, উপর থেকে দেখলে দেয়ালের শহর বলেই মনে হয়। তো যেই শহরে আসলে গাছ নেই সেখানে আসলে প্রাণ আইঢাই করে, প্রাণ আসলে বাঁচতে পারে না, বা প্রাণ অন্য কিছু চায়, শ্বাস নিতে তার কষ্ট হয়। সেই জায়গাটা একজন নারী হিসেবে যেই মানসিক বাধার সমাজের মধ্য থেকে তুলে আনা হয়, সামনে হাজির করা হয়, একজন নারী হিসেবে আসলে সেই বাধাটিকে প্রথমে মানসিক জায়গাতেই অতিক্রম করা প্রয়োজন। নারী পুরুষ যে কেউই আসলে তার বাধাগুলোকে ডিঙোতে পারে যদি সে শুধু সাহসটা করে। সেই জায়গা থেকে, এই দৃষ্টির জায়গা থেকে যে আমরা আপনারা আলাপটি শুনলেন, সেখান থেকে নিশ্চয়ই আপনাদের মধ্য থেকেও কেউ একজন আসবেন, উঠে আসবেন। এবং একই সঙ্গে বাংলাদেশের পর্যটনের যে প্রসঙ্গটি এলো, যে উনি যখন বাংলাদেশের এক শহর থেকে আরেক শহরে যাওয়ার প্রসঙ্গ আসে, তখন বাসায় আসলে বেশি চিন্তা হয়। এই জায়গাটি, এটা প্রশাসনের কাজ। প্রশাসন এই নিরাপত্তার জায়গাটি নিশ্চিত করতে হবে, সমাজকে করতে হবে। সবার জন্য উন্মুক্ত থাকবে পথ, সবার জন্য উন্মুক্ত থাকবে প্রকৃতি। এটাই হচ্ছে আমাদের চাওয়া।